শ্রদ্ধেয় সভাপতি, বরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের প্রয়াণোত্তর শ্রদ্ধা নিবেদন ও পর্যালোচনা সভায় আপনাদের স্বাগত জানাই। প্রথমেই অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। শুনবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাষাবিজ্ঞানী গবেষক অধ্যাপক মনসুর মুসা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী এমপি। আলোচনা করবেন প্রাবন্ধিক গবেষক অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান, প্রাবন্ধিক গবেষক অধ্যাপক সৈয়দ আজিজুল হক, প্রাবন্ধিক অনুবাদক জনাব আফজালুল বাশার, প্রাবন্ধিক গবেষক অধ্যাপক মাহবুব বোরহান এবং অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের আত্মজা অধ্যাপক সুচিতা শর্মী। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সুধীবৃন্দ, ইতোমধ্যে মঞ্চে সভাপ্রধান এবং মাননীয় প্রধান অতিথি আসন গ্রহণ করেছেন। আমি আলোচকবৃন্দ এবং একাডেমির মহাপরিচালক মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সভাপ্রধানের অনুমতিক্রমে মূল অনুষ্ঠান শুরু করছি। শুধু আমাদের আজকের এই আয়োজনটি একই সঙ্গে বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা জানেন, বরেণ্য শিক্ষাবিদ, প্রাবন্ধিক গবেষক, রাষ্ট্রচিন্তক, বাংলা একাডেমির শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক গত 5 জুলাই 2026 মৃত্যুবরণ করেছেন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা এখন দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। সুধীবৃন্দ, এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির আজকের এই সভার মাননীয় সভাপতি শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ, স্যারের পরিবারের সদস্যবৃন্দ এবং এখানে যারা এসছেন তারা অনেকেই অনুমান করি নানানভাবে স্যারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, অন্তত শ্রদ্ধা কিংবা স্নেহের সম্পর্কে অনেকেই সম্পর্কিত ছিলেন। বাংলা একাডেমির সভাপতি থাকা অবস্থায় তিনি প্রয়াত হয়েছেন। বাংলা একাডেমির কর্মকর্তা কর্মচারীদের অনেকেই আছেন এখানে, এর বাইরেও যারা এসছেন, সবাইকে আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি আমার শ্রেণীকক্ষের শিক্ষক এবং পরবর্তীকালের প্রায় 25 বছর ধরে নানান ধরনের বুদ্ধিবৃত্তিকভাবে সম্পর্ক
থাকা শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা যখন ছাত্র হিসেবে এসেছি বাংলা বিভাগে আর্লি 90s-এ 1993-94 সালে, তখন আবুল কাশেম ফজলুল হকের বয়স যে অনেক বেশি ছিল তা না, কিন্তু তিনি শ্রদ্ধা এবং সম্ভ্রমের আসনে অধিষ্ঠিত ছিলেন তখনই, এটা আমরা দেখেছি এসে। নানানভাবে বিতর্কিত কিংবা নষ্ট হয়ে যাওয়া বুদ্ধিজীবী শব্দটি বাংলাদেশের যে কজন মানুষের নামের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে এবং কার্যকর অর্থে উচ্চারিত হতো, আবুল কাশেম ফজলুল হককে তখন থেকে তার মৃত্যু পর্যন্ত আমি তাদের একজন হিসেবে দেখে এসেছি। সত্যি বলতে তার প্রধান পরিচয় তিনি একজন বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীর নানান পরিচয় আছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা হয়তো ধারণা করতে পারতাম কিংবা পারার কথা যে তিনি একাডেমিক বুদ্ধিজীবী হবেন, কিন্তু এই অভিধাটি ফজলুল হক স্যারের সঙ্গে খুব একটা যায় না। তিনি এটা খুব একটা পছন্দ করতেন না, চর্চা কম করতেন অপেক্ষাকৃত, এবং পছন্দ করতেন না। তিনি আসলে যে অর্থে জনগোষ্ঠীর জন্য ভাবনা প্রবণ নিবেদিত একটা বুদ্ধিভিত্তিক চর্চার পরিচয় হিসেবে আমরা বুদ্ধিজীবী কথাটি ব্যবহার করি, তিনি সেই ধারার বুদ্ধিজীবী ছিলেন। ওই বুদ্ধিজীবীদেরও আমরা অনেককে দেখতে পাবো গুরুত্বপূর্ণ, যারা মাইক্রো লেভেলে কাজ করেন, কিন্তু অনেকে ম্যাক্রো লেভেলে কাজ করেন, বৃহৎ পরিসরে। আবুল কাশেম ফজলুল হক কোনো ব্যতিক্রম ছাড়া তিনি ম্যাক্রো বা বৃহৎ পরিসরে কাজ করতেন। দেশ, জাতি, সভ্যতা এবং দুনিয়া সম্পর্ক তার নানান ধরনের ভাবনা চিন্তা ছিল, কিন্তু সেগুলো তো কখনোই খুব প্রধান হয়ে ওঠেনি, বরং দেশ এবং জাতির যে কল্যাণ ভাবনা সেটার সঙ্গে সম্পর্কিত হয়ে সবসময় প্রকাশিত হয়েছে। চিন্তা ভাবনার ধরনের দিক থেকে তিনি লিবারাল ছিলেন। আমি নিজে কোনো কোনো ফর্মে ছাত্র অবস্থায় তার নিজের পরিচয় লিখতে দেখেছি, উদারনৈতিক মানবতাবাদী। পরে আমি যখন তার সম্পর্কে লিখেছিলাম, তখন তিনি আমার লেখায় নিজে কেটে লিখেছিলেন এক জায়গায়, মানে একটা যোগ করে লিখেছিলেন যে পরবর্তীকালে নব্য উদারনীতিবাদের যে আগ্রাসন দুনিয়া জুড়ে বিকশিত হয়েছে, তিনি স্পষ্টতই তার বিরোধী ছিলেন। এই যে লিবারাল কথাটা, এটা বুদ্ধিভিত্তিক এবং দার্শনিকভাবে তার ক্ষেত্রে প্রযোজ্য, এবং আপনারা যারা তাকে চিনতেন এবং যারা হয়তো অতটা চিনতেন না, তারা জানবেন, বোঝার চেষ্টা করবেন যে তিনি আচরণে, উচ্চারণে, স্বভাবে একজন লিবারাল মানুষ ছিলেন, উদারনৈতিক মানুষ ছিলেন। ব্যক্তিগত আচরণেও, চিন্তার ধরনে এবং কর্মপদ্ধতি, মানে যাকে লিবারাল ঘরানায় যে ধরনের এক্সট্রিমিজম, যে কোনো ধরনের কথায়, চিন্তায়, আচরণে, উচ্চারণে, বিশ্বাসে, একজনকে জোর দেওয়ার, উপদেশ দেওয়ার পদ্ধতিতে, কাউকে ভবিষ্যৎ কিংবা অতীত সম্পর্কে মূল্যায়ন বা বিবেচনা করার ধরনে কোনো ব্যাপারে তার মধ্যে কোনো ধরনের এক্সট্রিমিজম ছিল। তিনি একদম যথার্থ অর্থে শব্দটির সম্ভাব্য, সবচেয়ে, যদি দার্শনিক অর্থে সম্পূর্ণরূপে পশ্চিম অর্থে নাও বলি, শব্দটির সম্ভাব্য সম্পূর্ণ ব্যঞ্জনার্থে তিনি একজন লিবারেল মানুষ ছিলেন। ওই লিবারেলিজমের কর্মপ্রক্রিয়ার যে প্রধান ধরন, যে এক ধরনের শিক্ষামূলকতা, এটাও তার মধ্যে ছিল। তিনি পেশাগতভাবে শিক্ষক ছিলেন এবং তিনি পড়াতে পছন্দ করতেন। তিনি পড়াতেন, এবং তার এক পুরনো ছাত্রের সঙ্গে গতকাল আমার এই বিষয়ে আলাপ হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে যে ক্যাটাগরি, তার সঙ্গে স্টুডেন্টদের যে সম্পর্কের আমাদের প্রতিষ্ঠিত কাঠামোগত ধারণা, এটা আবুল কাশেম ফজলুল হকের সঙ্গে একজন স্টুডেন্ট কিংবা এক মুহূর্তের জন্য আসলে প্রযোজ্য ছিল না। তিনি একেবারেই ভিন্ন ধরনের শিক্ষক ছিলেন। কারো কখনো এটা মনে আসে নাই যে নম্বরের ব্যাপারে বা পরীক্ষার ব্যাপারে আলাপ করার জন্য স্যারের রুমে যাবেন, একবারের জন্য মনে আসে নাই। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা ছাত্র হিসেবে একদম প্রত্যক্ষদর্শী হিসেবে জানি যে খুবই কম বয়সে তিনি কিন্তু এই চরিত্রটা অর্জন করেছিলেন শিক্ষক হিসেবে। তিনি শিক্ষক ছিলেন, তিনি ক্লাসে পড়াতেন, বোঝাতে চাইতেন একেবারেই লিবারেল অর্থে। তিনি মনে করতেন যে মানুষের এই অভ্যন্তরীণ ক্ষমতা আছে যে তাকে বলা যায়, বোঝানো যায় এবং ভিতর ভাগটা জাগিয়ে তোলা যায়, এবং এই জাগিয়ে তোলা মানুষই আসলে মানুষের প্রধান শক্তি। এই ধরনের একটা প্রেরণা থেকে, প্রণোদনা থেকে, এই ধরনের একটা বদ্ধমূল ধারণা থেকে তিনি আসলে শিক্ষকতা করতেন ক্লাসে, ক্লাসরুমে, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ক্লাসরুমের বাইরে। আমি আমার অভিজ্ঞতায় কখনো দেখি নাই যে কোনো তরুণ তরুণী
এমনকি বড়রাও ফজলুল হক স্যারের সঙ্গে কথা বলতে এসেছেন এবং তিনি কথা না শুনে, প্রচুর সময় না দিয়ে তিনি অন্য কোনো কাজের উসিলা ব্যস্ততা দেখিয়েছেন। আমি আমার 30 বছরের অভিজ্ঞতা সেটা একবারের জন্য দেখিনি, আমার নিজের ক্ষেত্রেও নয়, অন্য কারো ক্ষেত্রেও নয়। মানে শিক্ষক কথাটি একটা বৃহত্তর লিবারের অর্থে আবুল কাসেম ফজলুল হকের জীবনে এমনভাবে চরিতার্থ হয়েছিল যার আসলেই তুলনীয় কোনো উদাহরণ, নমুনা আমাদের চারপাশে খুবই বিরল। তিনি কথা বলতে পছন্দ করতেন, কথা শুনতেও খানিকটা, কিন্তু বলতেই বেশি পছন্দ করতেন, বিশেষ করে তরুণ সমাজের সঙ্গে। এবং তিনি লেখক ছিলেন। ওই যে লেখকতা, এটাও তার শিক্ষকতার একটা ভিন্ন রূপ এবং তার লিবারাল বুদ্ধিজীবী অবস্থানের একটা বিশেষ প্রকাশ। একদম কম বয়স থেকে তিনি গদ্য রচনা শুরু করেছিলেন এবং তিনি একজন প্রাবন্ধিক ছিলেন। তার প্রবন্ধের বৈশিষ্ট্য ছিল যে তিনি বুঝাতে চাইতেন, তিনি বুঝতে চাইতেন এবং বুঝাতে চাইতেন। যারা তার বিশেষভাবে প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন, আমি বহুবার এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, যারা প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন তারা প্রত্যেকে জানেন যে তার কাছে যতবার প্রুফ নিয়ে যাওয়া হতো তিনি ততবার কিন্তু এটা সংশোধন করতেন এবং লম্বা অংশ যোগ করতেন। তার কারণ তার প্রধান লক্ষ্য ছিল তার কথাটি অন্যকে ঠিক মতো বোঝানো। ওই বোঝানোর কাজটাকে তিনি আসলে তার প্রধান কাজ মনে করতেন। তার প্রাবন্ধিক সত্তার প্রধান বৈশিষ্ট্য এটা। এবং সেখানে তার চিন্তার এবং চৈতন্যের ক্ষেত্রে আমরা দেখব যে তিনি শেষ 60-এর দশক থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত চরমভাবে সক্রিয় ছিলেন এবং দারুণভাবে ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। তার পজিশন, অনেকগুলো পজিশন আমাদের সমসাময়িক বুদ্ধিবৃত্তি কিংবা একাডেমিক মানে চর্চার সঙ্গে খুব যে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল তা নয়, কিন্তু তিনি তার ব্যক্তিত্ব সম্পন্ন উচ্চারণ, অভিব্যক্তি এবং মূল্যবোধ তিনি একদম জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করেছেন। এর একটা উৎকৃষ্ট প্রমাণ এই যে 60-এর দশকে যখন তার বন্ধুরা কণ্ঠস্বর করছেন এবং নানান ধরনের গদ্যের নিরীক্ষাধর্মিতার মধ্য দিয়ে জনসংশ্লিষ্টতার বিপরীতে যাত্রা করেছিলেন, সেই সময়ও আমরা তাকে দেখব একেবারেই সুস্থ এবং নিষ্ঠ থেকে তার নিজের ধরনের গদ্য চর্চা করছে। 1974 সালে প্রকাশিত আব্দুল্লাহ আবু সাইদ সম্পাদিত সাম্প্রতিক ধারার প্রবন্ধে যে 8 জনের লেখা সংকলিত হয়েছে, ওই লেখা পরীক্ষা করলেই আপনারা দেখবেন যে এই ব্যক্তিত্ব আবুল কাসেম ফজলুল হক আসলে শেষ 60-এর দশকেই অর্জন করেছিলেন এবং মৃত্যু পর্যন্ত তিনি এই স্বতন্ত্র ব্যক্তিত্ব রক্ষা করে যেতে পেরেছেন। এই জন্যই তার মৃত্যুর পর আমি একাধিকবার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে আবুল কাসেম ফজলুল হক একমাত্র তার পুত্রের একটা মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ছাড়া আসলে একটা অত্যন্ত সফল এবং নিজে যেভাবে চেয়েছেন সেভাবে জীবনযাপন করেছেন। তাকে আমরা স্মরণ করি। তার অজস্র রচনা, সেগুলো আমাদের জন্য খুবই কাজের এবং আগামী দিনের দিশারি হবে। এবং ব্যক্তি আবুল কাসেম ফজলুল হক যে টেক্সট আমাদের জন্য রেখে গেছেন তাও আমাদের জন্য আলোর দিশারি হবে। আমি তাকে শ্রদ্ধা জানাই এবং তার রচনাবলী পঠিত হবে এই কামনা করে আমি কথা শেষ করছি। সুধীবৃন্দ, এখন প্রাবন্ধিক গবেষক অধ্যাপক মাহবুব বোরহানকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই সভার আমার শিক্ষক, সভা প্রধান, সম্মানীয় প্রধান অতিথি, আলোচকবৃন্দ এবং সুধী মণ্ডলী, আবুল কাসেম ফজলুল হকের আমি শ্রেণীকক্ষের ছাত্র নই, তারপরেও তিনি আমার দৃষ্টিতে শিক্ষক এবং সার্বক্ষণিক শিক্ষক। আব্দুল্লাহ আবু সাইদ বলতেন, তার এক কথায় বলছিলেন যে কোনো কোনো মানুষ সিজনাল কবি, কেউ কেউ অল্প সময়ের জন্য কবি, কেউ কেউ সার্বক্ষণিক কবি। আবুল কাসেম ফজলুল হক আমার দৃষ্টিতে সার্বক্ষণিক শিক্ষক। তিনি শিক্ষক, লেখক, রাষ্ট্রচিন্তক, সর্বোপরি দার্শনিক, কিন্তু সকল সত্তাকে আবৃত করে আছে তার শিক্ষকতার সত্তা। কিভাবে? আমার সাথে আবুল কাসেম ফজলুল হকের পরিচয় অথবা সময় কাটানো 40 বছরের বেশি, তার নাম শুনেছি আরো আগে। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শামসুন্নাহার আব্বা, তার
স্বামী শহীদুল্লাহ ভাই, একটু বলতেই হবে, তিনি ইতিহাসে পড়াশোনা করেছেন, ফরিদপুরে চাকরি করতেন, আমরা তখন ইন্টারমিডিয়েটের ছাত্র। তার কাছে আমি প্রথম আবুল কাশেম ফজলুল হকের নাম শুনি, অর্থাৎ বুঝতে পেরেছিলাম তখনই আবুল কাশেম ফজলুল হক নিঃসন্দেহে তখন তরুণ অধ্যাপক, তিনি ছড়িয়ে গিয়েছিলেন সবখানে। আমি আসবার পরে এই যে তার সাথে কথা, চিন্তা, সমস্ত কিছু দিয়ে স্যারের সাথে যে পরিচয় হয়েছিল, আর সেই পরিচয়ের পর থেকে অল্প বিস্তর দূরে কাছে দিয়ে স্যারকে কবরে নামিয়ে এসে আসতে পেরেছিলাম, এ আমার অন্যতম আনন্দের বিষয়। আবুল কাশেম ফজলুল হকের ছাত্র না হয়ে কিভাবে শিক্ষক ছাত্র, সেটা একটু বলা দরকার। আমার মাস্টার্স শেষ হয়ে যাওয়ার পরে স্যারের কাছে গেলাম। স্যার বললেন, তুমি এমফিল করো। কিসের উপরে? আবুল ফজলের উপরে। বললেন, বসো। স্যার কি করতে হবে? বসে গেছি, সিনোপসিস লিখতে হবে। স্যার কিভাবে? খাতা দিয়ে বললেন, আমি বলছি তুমি লেখো। আমি জমা দিলাম। ইতিমধ্যে আমার পাবনা ক্যাডেট কলেজে চাকরি হয়ে গেল। আমি স্যারের কাছে আসলাম, স্যার আমার তো চাকরি হয়ে গেছে ক্যাডেট কলেজে। বলছে, তাহলে বাদ দাও, শিক্ষকতা করো, 3 বছর অভিজ্ঞতা হলে পিএইচডি করতে পারবে। তারপরে ক্যাডেট কলেজ বাদ দিয়ে আমি সরকারি কলেজে যোগদান করলাম। স্যারের সাথে আলোচনা সবকিছু আছে, কিন্তু পিএইচডির দিকে আর নজর নেই। অবশেষে একদিন চিন্তা করলাম, স্যারকে বললাম, স্যার আমি আব্দুল ইলিয়াসের উপরে পিএইচডি করতে চাই। স্যার বললেন, তুমি আব্দুল হকের উপরে করো। প্রথমে আমি খুব ঘাবড়ে গেলাম। আমি পিএইচডি করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, সেরকম কথা। বৃত্তি না পেলে ছুটি পাওয়া যায় না, ফলে ছুটি নিয়ে, বিনা বেতনে ছুটি নিয়ে পিএইচডি করবার বিলাসিতা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি আব্দুল হকের উপরেই আবার সিনোপসিস জমা দিলাম, স্যারের সাথে কথা বললাম। স্যারের সাথে যখনই গেলাম, স্যার আমাকে খুঁজে পাঠালেন 2 জন মানুষের কাছে, যে তুমি ওনাদের কাছে যাও। একজন সৈয়দ আজিজুল হক স্যার, আরেকজন আমাদের 1 বছর সিনিয়র আহমদ মাজার ভাই। আমার পরিষ্কার মনে আছে, মাজার ভাই তখন হয়তো মেক্সিকোতে চাকরি করতেন বলে আমার ধারণা, টঙ্গীতে আমি দেখা করতে গিয়েছিলাম সেখানে। এবং সৈয়দ আজিজুল হক স্যারকে আমি চিনতাম ভাই হিসাবে, মানে বড় ভাই হিসাবে। সেই পরিচিতিটা একটু হয়তো বিস্তৃত হওয়ার পথে ছিল। স্যার পাঠালেন, আমি গিয়ে স্যারকে পরিচয় দিলাম, বললাম। কথা প্রসঙ্গে আমি আজ বলতে দ্বিধা করছি না, আমি স্যারকে বলেই পেলাম, স্যার আপনি কি মাসুম ভাই? এইটা আবুল কাশেম ফজলুল হকের চিন্তা, কোথায় গেলে, কার কাছে গেলে কাজ করা যাবে, শেখা যাবে। আমার কাছে মনে হয়েছে সত্যি তিনি আলো দিয়ে আলো জ্বালিয়েছেন, আলোর সন্ধান দিতে পারতেন। আমি স্যার সামনে আছে বলা ঠিক হবে না, আমার পিএইচডি গবেষণার ক্ষেত্রে আমি যাদের দ্বারা উপকৃত হয়েছি, তার মধ্যে নিঃসন্দেহে আহমদ মাজার ভাই এবং সৈয়দ আজিজুল হক সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, এমনকি আবুল কাশেম ফজলুল হক স্যারের চেয়েও বেশি। কারণ স্যার গেলেই সবাই জানেন তিনি অনেক কথায় চলে যেতেন, দেশ রাষ্ট্র চিন্তা, সুনির্দিষ্ট বিষয়ে তার থাকবার অবকাশ থাকত না। এইভাবেই তিনি শিক্ষক, তিনি শিক্ষা দিয়ে গেছেন, তিনি লেখক। তার মুক্তি সংগ্রাম থেকে শুরু করে সংস্কৃতি ও সভ্যতার ভবিষ্যৎ পর্যন্ত যে বই, বেশিরভাগ না হলেও তার বেশ কিছু বই আমার কাছে আছে, আমি পড়েছিও, চিন্তা করেছি। হ্যাঁ, তিনি এইটা লিখবার মধ্য দিয়ে তার একটা ব্যাপার ছিল, তিনি যা চিন্তা করতেন লিখতেন। এবং মোহাম্মদ আজম বলেছেন যে স্যার বলতেন বেশি, শুনতেন কম শুনতেন, কিন্তু একটু ব্যতিক্রমী ব্যাপার আছে। আমার খুব মনে আছে, স্যার কোনো হাতে বই দেখলেই বলতেন, দেখি তো বইটা কি, কাকে নিয়ে লিখেছে, মানে কার বই কি। আমি একদিন বেলা 4টা বাজে 6 নম্বর নীলক্ষেত এই বাসায় ঢুকেছি। আমি ঢুকে দেখি স্যার সিঁড়ি ঝাড়ু দিচ্ছেন, দিয়ে নামাচ্ছেন। আমি খুব অভিভূত হয়ে গেলাম, কারণ আমরা এটা করে অভ্যস্ত। এবং স্যার, ফলে এই যে বই নাড়তে চাড়তে আমার সেদিন 11টা বেজেছিল রাত। আবুল কাশেম ফজলুল হকের কোনো কথায় আমি বিন্দু মাত্র ক্লান্তি বোধ করিনি। স্যার বললেন, আমাদের আলাপ আলোচনা তো বেশ ভালোই হলো। এই যে চিন্তার মধ্য দিয়ে তিনি
সবসময় চালিয়ে রাখতেন। লিখবার ক্ষেত্রে তিনি সাহিত্য চিন্তা করেছেন, হয়তো কম বা হয়তো অবসর পাননি, কিন্তু সাহিত্যের কথা সবসময় তিনি চিন্তা করেছেন। তার বিষয় প্রস্তুত থাকতো, গেলেই বলতেন এটা নিয়ে লেখো, ওটা নিয়ে লেখো, সেটা নিয়ে লেখো, ভয়ে ভয়ে থাকতাম। একদিন তিনি পরিষ্কার বললেন যে তুমি 1974-এর দুর্ভিক্ষ নিয়ে লেখো। বললেন আওয়ামী লীগ মারতে আসবে, কিন্তু মারতে পারবে না। তার খুব স্পষ্টতা ছিল, কে কি মনে করলো, কে কি মনে করলো না, আবুল কাশেম ফজলুল হককে এই চিন্তা করতে আমি দেখি। তিনি রাষ্ট্রচিন্তক ছিলেন, রাষ্ট্র নিয়ে তিনি ভেবেছেন, চিন্তা করেছেন, এবং আমার বিবেচনায় তিনি যথার্থ অর্থেই অর্গানিক বুদ্ধিজীবী। কেন? তার 18-28 দফা পড়লে দেখা যাবে তার বাস্তবতা, অবাস্তবতা সেটা ভিন্ন প্রসঙ্গ। তিনি সেটা চিন্তা করেছেন, তিনি সেটা লিখেছেন, এবং তিনি সেটা প্রয়োগ করার জন্য চেষ্টা করেছেন। আমি জানি, আপনারা অনেকে হয়তো জানেন যে তিনি সোনার বাংলা পার্টি নামে একটা পার্টির উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন। আমি জানি না, হয়তো খুব বেশি মানুষ এই পার্টির নাম নাও জানতে পারেন, কিন্তু তিনি আশায় থাকতেন যে তার এই বিষয় দিয়ে চর্চা হবে, একদিন প্রয়োগ হবে। 28 দফার মধ্যে তিনি স্বপ্ন দেখতেন বিশ্ব রাষ্ট্র ব্যবস্থার, এই যে চিন্তা, এই যে ব্যাপার। আর স্যারকে কিছু প্রশ্ন করবার ছিল আমার শেষের দিকে মনে হয়েছে যে আগের মতো স্যার সমাজতন্ত্র চান না, তিনি কল্যাণ রাষ্ট্র চান। সেই কল্যাণ রাষ্ট্রের মধ্যে তিনি অহিংসবাদী, তিনি যথাযথ অর্থেই দার্শনিক। তার সেই দার্শনিক সত্তার চূড়ান্ত প্রকাশটি আমরা লক্ষ্য করেছি যেদিন দীপন মারা গেলেন। দীপনের মৃত্যুর দিন আমি ঢাকায় ছিলাম, 40 মিনিটের মধ্যে স্যারের কাছে পৌঁছেও গিয়েছিলাম। অনেকেই স্যারের পাশে তখন ছিলেন, হাসপাতালে আমিও ছিলাম। তার ওই উক্তির মধ্য দিয়ে তার দার্শনিক সত্তার চূড়ান্ত প্রকাশ ঘটেছে বলে আমার মনে হয়েছে। আবুল কাশেম ফজলুল হকের এই যে জীবন, এই যে ব্যাপার, তার বাসায় এতবার গেছি, নাগরিক যে সম্ভ্রম বোধ, নাগরিক যে সংকোচ বোধ, এটা দ্বারা একবারও পীড়িত হয়ে যায়। রাত 11টায় হোক, দুপুর 1:30টায় হোক, নিঃসংকোচে স্যারের বাসায় যাওয়া যেত। এমনটি আর কোথাও যাওয়া যাবে না। আমার নিজের বাসায়ও আমি হয়তো এইভাবে প্রস্তুত থাকবো না কেউ গেলে, কারণ অন্যরা এটি স্বাভাবিক, কিন্তু নগরের থেকেও তিনি এই যে নাগরিক আচার বা ব্যাপার, এটা থেকে সম্পূর্ণ নিজেকে আলাদা রাখতে পেরেছিলেন। কেন রাখতে পেরেছিলেন? সেটি তার ভালোবাসা। আবুল কাশেম ফজলুল হকের ধ্যান, জ্ঞান, সাধনা ছিল তার দেশ। তিনি দেখা হলেই বলতেন, দেশটাকে তো কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। আমি জানি আমরা যারা আছি, স্যারের যারা ছাত্র আছেন, অনেকেই গভীর শ্রদ্ধা রেখেও এই বিষয়টা একটু হলেও উপহাসের দৃষ্টিতে দেখেছেন। কিন্তু আমার আজ মনে হচ্ছে এই সকল উপহাসকে অতিক্রম করে দেশ নিয়ে চিন্তার এই যে নিরন্তর সাধনা, এটি বজায় রাখা খুব সহজ ব্যাপার নয়। হয়তো হতে পারে আবুল কাশেম ফজলুল হক গত 5 বছর 10 বছরে নতুন কিছু বলেননি। তিনি যা বিশ্বাস করতেন, তার চিন্তা করতেন, তাই তিনি অবলীলা ক্রমে বলতেন। এইখানেই তার শক্তি। শহীদ ইকবালের পত্রিকার একটা অনুষ্ঠানে স্যারকে আনবার দায়িত্ব ছিল আমার। আনার পথে আমি অনেক কিছু জিজ্ঞেস করেছিলাম, সমকাল, এই পট পরিবর্তন। স্যার স্পষ্ট করে বলেছিলেন আমাকে যে ভারতীয় আধিপত্য খারাপ, কিন্তু তার চেয়ে অনেক বেশি খারাপ আমেরিকান আধিপত্য। এবং তিনি স্পষ্ট করে বলেছিলেন, আমি লিখিতভাবে হাসিনার পররাষ্ট্রনীতিকে সমর্থন করেছি। দিস ইজ আবুল কাশেম ফজলুল হক। আবুল কাশেম ফজলুল হকের কথা বলতে গেলে তার পরিবারের কথা একটু বলতেই হবে। তিনি যেমন খুব আদর করে বাবার মতো করে বলতেন, কিছু নাস্তা দিলেই খাও, একই ব্যাপার ম্যাডামের মধ্যে হচ্ছিল। স্যারের এই যে ব্যাপার, এবং এই বিষয়টি আমি খুব অবাক হয়ে লক্ষ্য করেছি। স্যারের সাথে বুদ্ধিজীবী কবরস্থানে আমি যদি ভুল না করে থাকি, তার পরিবারের বাইরে আমরা 3 জন ছিলাম, নজরুল কবির, মিজান রহমান এবং আমি। সেইখানেও ম্যাডাম যখন গিয়ে পৌঁছলেন, তিনি প্রথম খবর চিন্তা করলেন যে শফিক সাহেব কই, ওনার কোনো সমস্যা হয়েছে কি। আমি সাথে সাথে, শফিক ভাই হয়তো এখানে আছেন, আমি ফোন দিলাম এবং আমি অনুমান করলাম
বললেন যে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, আমি শহীদ মিনার থেকে চলে এসেছি। শর্মিন স্যারের মেয়ে এখানে আছে। ওই সময়েও কালীর মধ্যে যখন আমরা শেষ দেখা করি, সুচিতা শর্মিন আমাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কিভাবে যাবেন। ওনারা আমাদের বাসা খুব কাছে, আমরা একটা কিছু নিয়ে চলে যাব। আমি বলতে চাচ্ছি আমরা অনেক কথাই বলি, অনেক আদর্শই চিন্তা করি, কিন্তু পরিবার নিজের মধ্য দিয়ে হয়তো কতটুকু করতে পেরেছি। আমার মনে হয়েছে আবুল কাশেম ফজলুল হক স্যার এই জায়গায় অত্যন্ত কার্যকর এবং সার্থক একজন মানুষ। রবীন্দ্রনাথ বলেছিলেন, I love God because He has given me freedom to deny Him. আমি আবুল কাশেম ফজলুল হক স্যারকে ভালোবাসি কারণ তার সাথে নির্দ্বিধায় দ্বিমত পোষণ করা যেত। দ্বিমত পোষণ করলে কখনো তার চোখ, নাক, মুখ, অন্তর বঞ্চিত হতো না বিন্দু মাত্র। আবুল কাশেম ফজলুল হক, লাল সালাম। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় সুধী, এবার পরিবারের পক্ষ থেকে আলোচনা করবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের আত্মজা, অধ্যাপক সুচিতা শর্মিন। আমার বাবার জন্য এবং শ্রদ্ধালীদের জন্য পর্যালোচনা সভা, সেটা আয়োজনের জন্য বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা যারা এসেছেন আমার বাবাকে ভালোবেসে, আমি জানি আপনাদের সবার মনের ভেতরে তার জন্য একটা ভালোবাসা আছে, একটা শ্রদ্ধা আছে, তার জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এখানে যাদেরকে দেখতে পাচ্ছি অনেকেই আমার চেনা, এবং আমি জানি যে তারা কতটা কাছের মানুষ ছিলেন আমার বাবার। আর আমি শুনছিলাম বক্তৃতা, প্রফেসর আজম খুব চমৎকার ভাবে ওনার ক্লাসরুমের অভিজ্ঞতা যেমন বলেছেন, ওনার নিজের পরিচয়ের সূত্রে উনি যেভাবে দেখেছেন, তেমনি আরেকজন আলোচক ওনারা খুব চমৎকার ভাবে বলেছেন। আমি খুব বেশি কথা বলবো না, দু তিনটা কথা বলতে চাই। আমার বাবা বিশ্বাস করতেন যে লিখতে হবে, নিজের মনের কথা বলতে হবে, জানাতে হবে মানুষের কাছে, এবং সংস্কৃতির ভিতরে লেখার কতটা গুরুত্ব সেই জিনিসটা উনি ওনার মতন করে ভাবতেন। যারা আপনারা জানেন তারা সবাই বিষয়টা জানেন, এবং একটা পত্রিকার লোকায়ত পত্রিকা উনি সুদীর্ঘকাল প্রকাশ করে গেছেন শুধুমাত্র এই ভাবনা থেকে যে মানুষগুলোর ভেতরকার যে অনুভূতিগুলো সেগুলো যেন তারা প্রকাশ করতে পারে, তারা যেন প্রবন্ধ লিখতে পারে, তারা যেন কবিতা লিখতে পারে, এবং নতুন লেখক যেন সৃষ্টি হয়। এই ভাবনা থেকেই উনি পত্রিকাটা অনেক বছর ধরে চালিয়েছেন, এবং নিজে যখন পত্রিকাটা চালাতে পারছেন না, অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছেন না, তখন আমাদেরকেও বলেছেন তোমরাও একটু খুঁজে দেখো, পাও কিনা, চেষ্টা করো। তো তারপরে যে পুরোনো সংখ্যাগুলো সেগুলো মাঝে মধ্যেই সবগুলো গুছিয়ে নিয়ে নীলক্ষেতে গিয়ে ওগুলো বাঁধাই করে রাখতেন, এই ভাবনা থেকে যে কোনোদিন কেউ যদি এটাকে গুরুত্বপূর্ণ মনে করে তাহলে সেগুলোকে ভবিষ্যতে আবার যেন খুঁজে পায়। আমার বাবাকে আমরা অনেকভাবে বিশ্লেষণ করতে পারি। সেই জায়গায় যাওয়ার আগে আমি যেভাবে ছোটবেলা থেকে দেখে এসেছি সেটা হলো, জীবনে তাকে কখনো ঘুমাতে দেখি নাই। ইদানিং শরীর ভালো থাকতো না দেখে কিছুটা ঘুমাতেন, কিন্তু সবসময় দেখেছি সারা রাত উনি পড়ছেন। কখনো হেঁটে পড়ছেন, কখনো লিখছেন টেবিলে বসে, কখনো টেবিলে বসেই পড়ছেন। কোনোদিনও রাত্রিবেলা ঘুমাতে দেখিনি। এই মানুষটির পারিবারিক জীবন কেমন ছিল? খুব যদি নিউট্রালি বলি, ওই বাবাকে অনেক বিষয় পাইনি, ছোটবেলা থেকে মাই সবকিছু আমাদের বিষয়গুলো দেখেছেন, কিন্তু বাবা যে দু চারটে কথা বলতেন সেগুলোকে একেবারে এর চেয়ে বড় কথা নেই এরকম বিবেচনায় সবসময় মেনেছি, এবং সেই জায়গা থেকে দেখেছি যে কিছু বিষয় যেটা অন্যদের থেকে আমাদের ভিন্ন ছিল। অনেকেই অনেক কথা বলার সময় একটু আঞ্চলিকভাবে কথা বলতেন, অথবা অনেকেই স্ল্যাং ইউজ করতেন। উনি কিন্তু কখনো আমাদেরকে সেই ধরনের কোনো বিষয়ে যেতে নিষেধ করে দিয়েছিলেন, এবং বলেছিলেন যে আসলে কথা বলার ভেতর দিয়ে একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়। খুব দ্রুত কথা বলারও কিছু নেই, ধীরে ধীরে মানুষকে বুঝিয়ে কথাগুলো বলার চেষ্টা করতে হবে। তো সেইভাবেই আমাদের পারিবারিক শিক্ষার মধ্যে বাবা মা দুইজনের অবদান কাউকেই আমি কম বলবো না। যে বাবার জন্যই যে সব হয়েছে তা নয়, আমার মায়ের গুরুত্ব খুব বেশি ছিল আমাদের পারিবারিক শিক্ষায়, এবং ওদের দুজনের মধ্যে অসম্ভব ভালো বন্ডিং ছিল, যে কারণে
আমাদের পারিবারিক জীবন থেকে আমরা যা শিখেছি, আমরা বিশ্বাস করেছি, আসলে এখন আমরা বলছি আমাদের বাচ্চারাও শিখেছে আর কি। আমার ভাইটা তো আর নেই, তো আমাদের শিক্ষাগুলো আমার মনে হয় আমাদেরকে আমাদের মাধ্যমেও যদি আর একটু ছড়ানো যায় খুব ভালো হয়। আমার বাবার লেখা দিয়ে যেমন একজন মানুষ বৃদ্ধ হবে, তেমনি একইভাবে তার যে শিক্ষাগুলো কিভাবে চলতে হবে, কোন জায়গায় আমি কম্প্রোমাইজ করব, কোথায় করব না, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। চাকরি জীবনে উনি ওনার মতন করে চলেছেন, কিন্তু একই সাথে এটাও বলতে হবে যে চাকরি জীবনে কোনো ডিগ্রি পাওয়া, কোনো কাজ পাওয়া, এগুলোর ভাবনায় উনি কোনোদিনও ছিলেন না, যেটা অনেক মানুষ ছিল আমরা জানি। কিন্তু এখনো আমরাও অনেক কাজের ভেতরে থাকি, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওনার নিজের একটা আইডিওলজি ছিল। উনি যে বিষয়গুলো বিশ্বাস করেছেন সবসময় শুধু সেগুলোকেই প্রচার করার চেষ্টা করেছেন, এবং নিজের ভাবনার যে জগৎ ছিল ওটা ওনার নিজস্ব জীবন ছিল। এটা ওনার পারিবারিক জীবনও নয়, এটা ওনার চাকরির জীবনও নয়। মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা করছেন দেখতে, সেটা যখন দেখতে পাচ্ছেন না, তখন উনি ভীষণ ব্যথিত হতেন। তখন উনি অনেক বেশি দুঃখিত হতেন যে এই মানুষগুলো কেন এরকম আচরণ করছে, কেন এই ধরনের কাজ করছে। আসলে দেশপ্রেমের জায়গা থেকে উনি যেভাবে দেশকে দেখেছেন, সেরকম ভাবেই আসলে সবসময় ভেবেছেন যে সব মানুষের মধ্যে ওনার লেখার মাধ্যমে, ওনার কথার মাধ্যমে দেশপ্রেম জাগ্রত হবে। এটা কোনো রাজনৈতিক দলের জায়গা থেকে নয়, এবং রাজনৈতিক জায়গাতে আপনারা জানেন যে উনি কোন দলকে খুব স্পেসিফিক ধরে উনি রাজনীতি করেন নাই। উনি বলেছেন যে আমি একজন রাজনীতি বিশ্লেষক, কারণ রাজনীতির ভিতরে উনি তখনও আশার আলো দেখতে পাচ্ছিলেন না। এখনো উনি আশা করছিলেন যে আরো ভালো কিছু হবে, মানুষের মধ্যে দেশপ্রেমের মাধ্যমে আরো ভালো কিছু দেখতে পাবেন। মানুষের সব আশা সেইভাবে একরকম ভাবে হয় না পূরণ। উনি আরো অনেক বেশি দিন কাজ করতে চেয়েছিলেন। উনি ভেবেছিলেন যে মানুষ হয়তো 100 বছরেরও বেশি বাঁচে, এবং উনি শেষ দিন পর্যন্ত ওনার এখানে ছাত্রী উপস্থিত আছেন, ওনার মাধ্যমে বলেছিলেন কালীপ্রসন্ন ঘোষের উপরে উনি লিখবেন। এই জন্য সবগুলো ফটোকপি করে নিয়ে এসেছিলেন যে উনি কাজ করবেন। আমি এদিন বইগুলো গোছানোর সময় আমার মন খারাপ হয়ে গেল আরো, যে আমার মনে হচ্ছিল আমি যদি লিখতে পারতাম। আসলে আমরা ওইসব যোগ্যতার মানুষ নই, আমরা ওই পর্যায়ের মানুষ হতে পারবো না কোনোদিন। আপনাদের মধ্যে যার পক্ষে সম্ভব পড়ালেখা করে লেখালেখি করবেন। ধন্যবাদ। সুধীবৃন্দ, এখন আজকের এই প্রয়াণোত্তর শ্রদ্ধা নিবেদন ও পর্যালোচনা সভার মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপিকে তাঁর বক্তব্য প্রদানের জন্য আমি সবিনয় অনুরোধ জানাই। আজকে আমার সবার কথা শোনার ইচ্ছে ছিল, কিন্তু অনিবার্য কারণে আমাকে চলে যেতে হবে এখনই। আর আমার শরীরটাও কোনোদিন খুব ঠিক আছে না। আমি আজকের এই চিঠিটা এবং এই সবার সদ্য সভাপতি এবং এখানে আমার ছাত্র জীবনে একজন শিক্ষকগণ আছেন, অধ্যাপক প্রফেসর মনসুর মুর্তজা সাহেব, আবুল কাসেম বুলবাগ সাহেব আমার শিক্ষক ছিলেন, অত্যন্ত অত্যন্ত আপনজন প্রিয় শিক্ষক ছিলেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকে এবার ছাত্র জীবন থেকেই 16 বছর বয়স থেকেই আমি প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এবং সেই সূত্র ধরেই ছাত্র জীবনে যেসব মহান শিক্ষকদের আমি পেয়েছি তার মধ্যে আবুল কাসেম বুলবাগ ছিলেন অন্যতম। এখানে আমার আরেকজন শিক্ষক আছেন মনসুর মুর্তজা সাহেব, তিনিও ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক, এবং আমি এসব শিক্ষকদের প্রাপ্ত ছিলাম কিনা জানি না, তবে
ওই সোনার রোডে দুটা গাছের ব্লক ছিল, তার নিশ্চয় মনে হয়। আমি সারাদিন এই পড়াশুনো, মিটিং, মিছিল ইত্যাদি করে, কারণ আমি একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, এবং সেন্ট্রালে আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারিও ছিলাম। তো সারাদিন পরে ওই গুলিতে গিয়ে যখন বসতাম, তখন ডক্টর আহমেদ শরীফ, সেখানে আবদুল্লাহ ফারুক, সেখানে প্রফেসর রাজ্জাক, মানে প্রফেসর আবদুল্লাহ ফারুক সাহেব, প্রফেসর রাজ্জাক সাহেব, এরকম সব বৃদ্ধ লোকজন বসতেন। কিন্তু আমাকে প্রত্যেক দিন ওখানে যেতেই হতো। আমি গেলেই প্রথমে আমার শরীফ স্যার বলতেন যে বলো আজকের খবর, এই খবরটা বলে শুনতেন। এরা আমার প্রিয় শিক্ষক ছিলেন, আবুল কালাম তুল্লক ছিলেন অন্যতম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার রাজনৈতিক ভাবনার দিকটা ছিল কোন দিকে। পরবর্তী সময় নানান দিক দিয়ে ঘুরে ফিরে আমি প্রথম যখন মন্ত্রী হলাম, তখন আমার বয়স ছিল 34 বছর বয়সে এমপি হয়ে 25 বছর মন্ত্রী হলাম। প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলাম, পরে আইনমন্ত্রী হলাম, পরে বগুড়া মন্ত্রী হলাম। আমি এসে প্রথম স্যারের সঙ্গে দেখা করলাম। তো এখন আবুল কালাম তুল্লক সাহেব সম্পর্কে আমি এখানে যারা আছেন, এদিকে যারা আছেন, সবার সামনে আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না। উনি এইটুকু শুধু বলতে চাই যে উনি নিরপেক্ষ কোনো ব্যক্তি ছিলেন না। উনি একটা সুনির্দিষ্ট পক্ষ উনি সমর্থন করতেন, সেটা হচ্ছে এই দেশের মেহনতি মানুষ, এই দেশের শ্রমিক কৃষক, এই দেশের সাধারণ মানুষ, যাদের জন্য বাংলাদেশের 90% মানুষ, 95% যারা গ্রামে বসবাস করে, যারা কৃষক শ্রেণীর মানুষ, যারা শ্রমজীবী শ্রেণীর মানুষ। বাংলাদেশ মানে একটা গ্রাম। এখনও 90% আমাদের মেজরিটি জনগণের, অধিকাংশ জনগণের তারা গ্রামে বসবাস করে। এরাই যত কিছু আমাদের অর্জন, যা কিছু আমাদের মানে সম্পদ, এই কৃষকদের কাছ থেকে এসেছে। উনি জনগণের রাষ্ট্র মানে চাইতেন, কল্যাণ মানে সবার কল্যাণ না, মানে সমাজের মেহনতি মানুষের মুক্তি উনি চাইতেন। সেই মুক্তির পথে যারা বাধা, আন্তর্জাতিক ক্ষেত্রে এবং দেশীয় ক্ষেত্রে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বাধা, তাদেরকে উনি পছন্দ করতেন না। এটা আমি মানে ওনার গভীর আত্মার খবর যেটা আমি জানতাম, মানে আমি তার অনেক প্রিয় ছাত্র ছিলাম, সেটা আমি বলতে পারি। তিনি সরকার মন্ত্রী হিসেবে অনেক কথা বলা যায় না, কারণ বলার তো সীমাবদ্ধতা আছে। তবে আমি এইটুকু বলতে চাই যে আবুল কালাম তুল্লক সাহেব একটি জনগণের গণতান্ত্রিক সমাজ মানে স্বপ্ন দেখতেন, কল্পনা করতেন। জনগণের গণতান্ত্রিক সমাজ এবং মানে সমস্ত প্রকার আধিপত্যবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, তিনি জাতীয় মুক্তি এবং গণতান্ত্রিক সমাজের মানে স্বপ্ন দেখতেন। তাহলে জাতি হিসাবে কি আমরা মুক্ত হতে পেরেছি এর আগে? একটু পারি নাই। কিন্তু জনগণের গণতান্ত্রিক সমাজটা কি? কৃষক তার জমিতে স্বল্প মূল্যে সার চায়, বিনামূল্যে পানি চায়, এটা হচ্ছে কৃষকের গণতন্ত্র। বেকার যুবক চাকরি চায়, এটা তার গণতন্ত্র। ভূমিহীন কৃষক জমি চায়, এটা তার গণতন্ত্র। মানুষ অন্ন চায়, বস্ত্র চায়, শিক্ষা চায়, বাসস্থান চায়, এটা তার গণতন্ত্র। উনি এই গণতান্ত্রিক সমাজ চাইতেন। আমাদের সংবিধানে আর্টিকেল 1-এ বলা আছে যে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সভরেন রিপাবলিক টু বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা পিপলস রিপাবলিক, সভরেন রিপাবলিক। আর এই দেশের যে সভরেন্টি, সার্বভৌমত্ব, এটা কোথায় থাকে? সার্বভৌমত্ব কোনো কংক্রিট কোনো বিষয় না, ইট ইজ সামথিং অ্যাবস্ট্রাক্ট। কিন্তু সার্বভৌমত্ব থাকে কোথায়? সার্বভৌমত্ব থাকে জনগণের হাতে, এবং জনগণ সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। ভোট হচ্ছে একটা লোকাল গভর্নমেন্ট, একটা পার্লামেন্ট। পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য নেশন।
পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট স্কুল অফ দি নেশন। তো যদি জনগণ যদি পার্লামেন্টে ভোট দিতে না পারে, জনগণের ভোট যদি আগেই হয়ে যায় বা দিনের ভোট যদি রাতের বেলা হয়, তাহলে কি সে দেশে জনগণের সার্বভৌমত্ব থাকে? আর জনগণের সার্বভৌমত্ব না থাকলে দেশের সার্বভৌমত্ব থাকে? দেশ সার্বভৌমত্ব থাকে না। তাহলে যে জাতির সার্বভৌমত্ব থাকে না, সে কোথায় পাবে? আজকে যেমন একটা কৃষকের মানে একটা মাকে যেমন তার সন্তানকে মানুষ করতে গেলে তার লালন পালন লাগে, তার সঙ্গতি লাগে, তার মমত্ব বোধ লাগে, যে ঠিক তেমনি কৃষকের জমিতে ফসল ফলাতে গেলে তার সঙ্গতি লাগে, লালন পালন লাগে এবং মমত্ব বোধ লাগে। তো যে কৃষকের জমি নাই, সে কোথায় পাবে মমত্ব বোধ? কোথায় পাবে লালন পালনের ক্ষমতা? অতএব লালন পালনের ক্ষমতাতে কৃষকের থাকতে পারে না। আবুল কাসেম ফজলুল হক এই স্বপ্ন দেখতেন যে রাষ্ট্র হবে জনগণের রাষ্ট্র, সেটা আমাদের আর্টিকেল 1-এ বলা আছে, এবং সার্বভৌম ক্ষমতা কেমন থাকে? আর্টিকেল 7-এ বলা আছে, অল পাওয়ার অফ দি স্টেট vested to the people, including the sovereign power of the state, vested to the people. জনগণের সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে থাকে। সেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যে পার্লামেন্ট গঠন করে, দ্যাট পার্লামেন্ট ইজ কল্ড সোভরেন পার্লামেন্ট অফ দ্য কান্ট্রি। এবং সেই সোভরেন পার্লামেন্টে যে আইন পাস হয় সেটা জনগণের পক্ষে করতে হবে। জনগণের বিরুদ্ধে কোনো আইন পাস করলে সেটা জনগণের পার্লামেন্ট হলো না, কারণ তাদেরই প্রতিনিধি পাঠায়। সেই জন্যে এই জন্য গভর্নমেন্টকে বলা হয় গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। গভর্নমেন্টকেও জনগণের পক্ষে কাজ করতে হবে। আমরা শুধু এইটুকু বলতে চাই, আমরা জনগণের পক্ষে শপথবদ্ধ, ওয়াদাবদ্ধ, আমরা নিরলস পরিশ্রম করে চলেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি আধুনিক মানে আমরা একটা কল্যাণ রাষ্ট্রই আমরা করবো, কল্যাণমূলক রাষ্ট্র আমরা করতে চাই। তবে সে কল্যাণ হতে হবে জনগণের জন্য। জনগণই হচ্ছে মূল শক্তি। এই কথাগুলো বলে আজকে আবুল কাসেম ফজলুল হক সাহেবের এই স্মরণ সভায় আমাকে প্রধান অতিথি আমি মানি না, আমি তার ছাত্র। তার পায়ের কাছে বসে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আমি মানে মন্ত্রীমশাই সাহেবের সামনে আমার পরম শ্রদ্ধ শিক্ষক, তাদের কাছে আমার প্রধান অতিথি হওয়াটা এটা মানায় না। আমি এখানে ওনার ছাত্র হিসেবে আমি ওনার মৃত্যুর কদিন আগে বাংলা একাডেমির উনি সভাপতি ছিলেন, তখন আমি এসে ওনার পাশে আমি পড়তে সাহস পাইনি। সাথে সাথে অনুমতি নিয়ে বক্তব্য রেখেছি। তো উনি এই সভাপতি থাকাকালীন মৃত্যুবরণ করেছেন। বাংলা একাডেমি আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মানে একটি প্রতিষ্ঠান। আমি তার আত্মার মাতৃরাত কামনা করি, চিরশান্তি কামনা করি, এবং তার মানে পরিবার পরিজন, ছাত্র ছাত্রী কোনো নেই, সবার মানে এই শোক যাতে আমরা মানে ধারণ করতে পারি। কারণ একজন মহান ব্যক্তি বলেছেন, নাম বলতে চাই না, যে মৃত্যু দুই প্রকার। কোনো মৃত্যু বেলেহাসের পালকের মতো হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু বেলেহাসের পালকের মতো হালকা মৃত্যু নয়, এই মৃত্যু হিমালয় পর্বতের চেয়েও ভারী। কারণ তিনি মানুষের কথা বলতেন, মানুষের জন্য কাজ করেছেন। আমি কথাটা বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এবার আমি প্রাবন্ধিক অনুবাদক জনাব আফজালুল বাশারকে আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট বুদ্ধিজীবী এবং সূচিও বুদ্ধিজীবী কোনো সন্দেহ নেই, এবং যারা
আজকে আমাদের সামনে আছেন তারাও বুদ্ধিজীবী। কারণ আবুল কাশেম ফজলুল হক স্যারের বিষয়ে বা তার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকার একটা অর্থই হচ্ছে বুদ্ধিজীবিতা। আপনি না চাইলেও আপনাকে তার ভিতরে স্যার টেনে নিয়ে গেছেন, যেমন আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমি এখানে অনেক কথা বলতে পারবো, কিন্তু সেগুলো বলা সম্ভব না, কারণ প্রায় 50 বছর ধরে স্যারের সাথে ছিলাম এবং প্রতিটা মুহূর্তে তার যে পরামর্শ, সেই পরামর্শের মধ্যেই থেকেছি। তো আমি একটা বই উৎসর্গ করেছিলাম স্যারের নামে, সেখানে লিখেছিলাম উৎসর্গপত্রে, ভরা থাক স্মৃতি সুধায় হৃদয়ের পাত্রখানি। তো এইখানে আমাদের মুসা স্যার আছেন, মুসা স্যার, আহমদ কবি স্যার এবং আবুল কাশেম ফজলুল হক স্যার, এই তিনজন স্যার ছিলেন ত্রিরত্ন। তো 1975 সাল থেকে আমি যখন ঢাকায় আসি, তখন ঢাকায় আমার কেউ ছিল না। কিন্তু দেখলাম যে আমার একজন আছে, তিনি আবুল কাশেম ফজলুল হক, এবং আমি আবুল কাশেম ফজলুল হকের বাসায় যত ভাত খাইছি সেটা জীবনে শোধ করতে পারবো না। সুচিদীপন তখন একেবারে খুবই ছোট ছিল তখন থেকে, আর ভাবি তাকেও কষ্ট দিয়েছিলাম, কারণ ওখানে ফ্রিকোয়েন্টলি যেতে বাধ্য হতাম। তবে আমার বন্ধুরা মনে করতো আমরা নিশ্চয়ই লেখাপড়া সংক্রান্ত, কিন্তু ক্লাসে লেখাপড়া সংক্রান্ত কোনো আলোচনা করতাম না। তো আমি স্যারের বিষয়ে তো অনেক আলোচনা করা সম্ভব, কিন্তু আমি অল্প কয়েকটা বিষয় বলব। যে শুরুতে তিনি যে মুক্তি সংগ্রাম যে গ্রন্থ, এটা একটা অসাধারণ ভালো বই, মুক্তি সংগ্রামের উপরে, এটা ওনার প্রথম বই। 1972 সালে এটা বার হয়েছে, এবং ওনার যে কালের যাত্রা ধ্বনি, এটা 73 সালে বের হয়। এই নামটা থেকে বোঝা যায় যে ওনার মনের গভীরতা উনি অল্প বয়সেই অর্জন করেছিলেন। উনি তরুণ হওয়ার অনেক আগেই প্রাজ্ঞ হয়েছিলেন, এবং তারুণ্য ওনার সবসময় ছিল। আমাদের কারোর চাইতে কখনো ওনার তারুণ্য ওনার ভেতরে কমেনি, এবং ওনার শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও ওনার যে তারুণ্য, সেটা সবসময় আমাদেরকে ছুঁয়ে যেত। উনি বুঝতেন যুগ সংক্রান্তি, এটা ওনার এন্টেনে ধরা পড়ত। এই কারণে ক্রান্তিকাল, যুগ সংক্রান্তি, এটা ছিল ওনার প্রিয় শব্দ। আর একটা শব্দ ছিল ওনার প্রিয়, সেটা হচ্ছে শ্রেয় নীতি, নৈতিকতা ও শ্রেয় নীতি। তো এইভাবে যদি আমরা ওনার প্রিয় শব্দগুলোকে, মানে কনসেপ্টগুলোকে দেখি, তাহলে দেখা যাবে যে ওনার একটা নিজস্ব অভিধান আছে। ওনার অভিধানের শব্দ কি কি? নৈতিকতা, শ্রেয় নীতি, মুক্ত বুদ্ধি, সৃজন প্রয়াসী। ওনার পত্রিকাটা হলো সৃজন প্রয়াসী পত্রিকা। সম্ভাবনা, মানব চরিত্র, নবযুগ, উনি নবযুগের প্রত্যাশা লিখেছেন। সভ্যতার ভবিষ্যৎ, মানব মুকুট, ভবিষ্যতের বাঙালি, রাজনৈতিক আদর্শ, উনি লিখেছেন আশা আকাঙ্ক্ষার সমর্থনে,
শুভ অশুভ, কল্যাণ, শুভ বুদ্ধি, বিবেক, ভালো মন্দ, ন্যায় অন্যায়, উন্নতির উপায় কি, বাঙালি অনুন্নত কেন, এইগুলো হচ্ছে ওনার অভিধানের, আবুল কাসেম ফজলুল হক নামের যে অভিধান, সেই অভিধানের অক্ষর এগুলো। এই অক্ষরগুলো দিয়ে তিনি তার চিন্তা বিশ্ব গড়ে তুলেছিলেন। তো সেই চিন্তা বিশ্বকে উনি কিভাবে ব্যক্ত করতেন? উনি সবসময় চাইতেন, সুচি কিছুটা বলেছে, সবসময় চাইতেন ওনার চিন্তাকে স্পষ্টভাবে বলার জন্য, পরিচ্ছন্নতা প্রদানের জন্য। এবং এটা বলা হয়েছে যে উনি বারবার সংশোধন করতেন, এবং এই যে স্পষ্টতর করা এবং বারবার সংশোধন করা, বিষয়বস্তুর পরিবর্তন করা এবং বক্তব্যকে আরো সম্প্রসারিত করা এবং বন্ধুদের পরামর্শ নেওয়া। যেমন উনি বলছেন, এই ব্যাপারে বন্ধুবর মনসুর মুসার পরামর্শ আমাকে বিশেষ সাহায্য করে। এটা হচ্ছে কালের যাত্রা ধ্বনির সম্পর্কে উনি ওনার ওই ভূমিকার ভেতরে উনি বলছেন। তো আমরা যদি কেউ বুদ্ধিজীবী হতে চাই, আবুল কাসেম ফজলুল হক স্যারের এই যে প্যারাডাইম অফ রাইটিং, কোন চিন্তা পরিসরের ভেতরে থেকে বুদ্ধিজীবিতা তৈরি করতে হয় বা বুদ্ধিজীবীর জন্ম হয়, অর্থাৎ চিন্তার জন্ম হয়, চিন্তা সূত্রে। চিন্তা বললে শুধু হবে না, নতুন চিন্তা, চিন্তা উদ্রেককারী চিন্তা, যেটা আবুল কাসেম ফজলুল হক সাহেবের সমস্ত জায়গাতেই আছে। তাকে ইজি গোয়িং মোটেও মনে করা যাবে না, সহজ সরল ভাষায় কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে জিনিসটা এটা দেয়। তার কারণ তিনি, যেমন দেখা যাচ্ছে উনি বলছেন আমি অহিংসার কথা বলতে চাই, এবং এইখানে মনে হচ্ছে যে উনি মার্ক্সবাদের বিরুদ্ধে গেছেন, কিন্তু আমার তো মনে হয় মার্ক্সবাদ উনি সবচেয়ে ভালো বোঝেন। কারণ আমাকে উনি 1976 সালে বলেছিলেন, তুমি ইয়ে করো, ওই যে প্রিন্সিপালস অফ কমিউনিজম, এটা অনুবাদ করো ইংলিশে। তখন আমি এটা অনুবাদ করি। তো ইস্তেহারের চাইতে এই বইটা পড়ে বুঝতে সহজ। তো উনার ভেতরে সেই কাণ্ডজ্ঞান, শুধু কাণ্ডজ্ঞান না, গভীর পাণ্ডিত্য ছিল, সেগুলো তিনি আমাদেরকে ধার দিতেন। এবং আবুল কাসেম ফজলুল হকের বৈশিষ্ট্যটা হলো পরশ পাথরের মতো, যে তার সাথে মিশছে। আমি দৃঢ় বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই তার পরশ পাথরের ছোঁয়ায় কিছু না কিছু পরশ পাথরে পরিণত হয়েছে। তো এইটা হলো আবুল কাসেম ফজলুল হকের বুদ্ধিজীবিতা। তো আমি যেটা বলছিলাম, আমি অহিংসার কথা বলতে চাই, সেখানে মার্ক্সবাদ এবং গান্ধীবাদ কি একসাথে হয়েছে? তো হতে পারে কি পারে না, এই যে চিন্তা করার ক্ষমতা, এটাই হচ্ছে আবুল কাসেম ফজলুল হক। এবং শুধু এখানে না, আরো উনি বলছেন যে বাংলাদেশের মার্ক্সবাদীরা দুনিয়ার মজদুর এক হও এটা বুঝতে পারেনি। তার কারণ দেশের মজদুর এক হও এটা আগে বুঝতে হবে, তারপরে দুনিয়ার বিশ্বের সারা দেশের মজদুর এক হও এটা বুঝতে হবে। তো কাজেই আমাদেরকে ওনার কাছে বারবার ফিরে যেতে হবে। এবং এই কথাটা সবচেয়ে ভালো কিভাবে প্রকাশ করা যায়, এগুলো যে উনি প্রথম প্রকাশ করছেন তা না। এই শ্রেয়নীতির বিষয়ে আপনার বঙ্কিমচন্দ্রের ওনার ভুল, এবং বঙ্কিমচন্দ্রেরও ভুল আছে, এবং অবশ্যই লাইন শ্রেয়নীতি ও নৈতিকতা, এগুলো উনার কাছ থেকে আমরা পাইছি, আমরা শিখছি। এবং উনার এই যে শেখাটা, মানে উনার ক্লাসরুম তো আমরা সরাসরি পাইছি, সরাসরি ছাত্র ছিলাম। ক্লাসরুমের শুধু একটা লাইন বলি ক্লাসরুম বিষয়ে, 19 শতক ওনার হাতের তালিতে বিস্তীর্ণ হয়েছিল। 19 শতক বিষয়ে উনি 19 শতক বিষয়ের বিশেষজ্ঞ। কোন বিষয়ে বিশেষজ্ঞ না সেটা বলতে পারবো না, কিন্তু 19 শতক বিষয়ে ওনার সাথে তুলনা করা যায় এক অধ্যাপক কামরুল শিল্পের, আর কারোর সাথে তুলনা করা যায় না। এবং উনি একটা বই লিখে, উনি কিন্তু রেনেসাঁস এবং রেনেসাঁস বাহিত
শুধু না, উনি বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রতিভূ এবং এই রেনেসাঁস এবং বুদ্ধির মুক্তি আন্দোলন উনার অন্তরকে সবসময় আলোকিত করে রাখত। এবং তিনি এই যে আবুল কাশেম ফজলুল্লাহ কোনো ব্যক্তিগত ছিলেন না, এর সবসময় ছিলেন সামাজিক। রবীন্দ্রনাথ তার মানুষের ধর্ম বইয়ের ভিতরে বলেছেন, ব্যক্তি আমিকে সামাজিক আমির দিকে যেতে হবে। মানুষের যে মানব যাত্রা সেটা কিন্তু এটাই পথ। তো আবুল কাশেম ফজলুল্লাহ নিজেই একটা সমাজ হয়ে বসতেন। উনার আলোক বিচ্ছুরিত হতো ওনার শরীর থেকে, ওনার মন থেকে, মুখ থেকে, ওনার আচরণ থেকে। উনি এই যে ছোটবেলা থেকে দেখছি যে হাত দিয়ে এরকম মানে চুলটাকে তা একটু সরাতে না কথা বলতেন। তো ভালো জীবন যাপন নিয়ে কিছু কথা, এটা মনে হবে যে উনি ব্যক্তিগত জীবন সম্পর্কে বলছেন, হ্যাঁ সেটাও আছে। এই যে উন্নত জীবন, মহৎ জীবন যে লুৎফর রহমানের, সেরকম কিছুটা সেটাও আছে। কিন্তু উনি সামাজিক জীবন, জাতীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন নিয়ে এখানে আলোচনা করেছেন। এইখানে হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। এবং আমি আমার বক্তব্য শেষ করব ওনার দু একটা লাইন পড়ে, যে উনি 19 শতক সম্পর্কে উনি যে মন্তব্য করতে গিয়ে উনি বলতেছেন, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় ও এম.কে. গান্ধী হিন্দুবাদী ছিলেন। 19 শতকের বাংলা সাহিত্যে জাতীয়তাবাদী চিন্তা চেতনার যে অভিব্যক্তি তা ছিল হিন্দুত্ববাদী। রঙ্গলাল, হেমচন্দ্র, নবীনচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দের চিন্তা হিন্দুবাদী ছিল। রামমোহন, বিদ্যাসাগর, অক্ষয় কুমার, ত্রিবেদী, মধুসূদন, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র প্রমুখের চিন্তা ছিল হিন্দু সমাজ কেন্দ্রিক। এটা উনি বলছেন। এবং এই জায়গাতে উনি আরো বলছেন যে জিন্না, লিয়াকাত আলী, নাজমুদ্দিন, নুরুল আমিন মুসলিম সাম্প্রদায়িকতাবাদের অনুসারী হলেও রাজনীতিতে ও জীবনযাত্রায় ইসলাম অনুসারী ছিলেন না। অবশ্য রাজনীতিতে হিন্দু কালচার থেকে মুসলিম কালচারকে আলাদা করে মুসলিম কালচারের শ্রেষ্ঠত্ব কথা তারা বলতেন। সৈয়দ আহমদ এবং আলিগড় ধারার নেতারা, হযরত মোহানি এবং দেওবন্দ ধারার নেতারা রাজনৈতিক চিন্তায় মুসলিম স্বাতন্ত্র্যবাদী ছিলেন, সমন্বয়বাদী ছিলেন না। এদের স্বাতন্ত্র্যবাদেও আধুনিকতাবাদ, মানবতাবাদ ছিল। সৈয়দ আহমদ, আমির আলী এনারা মুতাজিলা বা যুক্তিবাদী ধারা। 19 শতকের বাংলা সাহিত্যে জাতীয়তাবাদী চিন্তা চেতনার যে অভিব্যক্তি তা ছিল হিন্দুত্ববাদী। এবং শেষে উনি কনক্লুশন দিচ্ছেন, সেই কনক্লুশনটা হচ্ছে এই, যে ঐতিহাসিক পটভূমি লক্ষ্য করলে বুঝতে অসুবিধা হয় না যে জিন্নার দ্বিজাতি তত্ত্ব কোনো আকস্মিক উদ্ভাবন কিংবা নিতান্ত ব্যক্তিগত খেয়াল খুশির ব্যাপার ছিল না। খুব সম্ভব এটার ব্যাখ্যার ক্ষেত্রে পাওয়া যাবে যে এক জাতি তত্ত্ব প্রথমে সৃষ্টি হয়েছিল, তার ফলে এবং তারপরে দ্বিজাতি তত্ত্বের জন্ম হয়। তো আমি শুধু এই কথাই বলবো, আবুল কাশেম ফজলুল হকের রচনাগুলি অবশ্যই প্রকাশ করতে হবে এবং বারবার পাঠ করতে হবে, বহুদিন যাবৎ পাঠ করতে হবে। এবং উনি যে আমাদের শিখাইছিলেন, কাজী আব্দুল ওদুদের 3টে বই আছে, বড় বড় বই, রবীন্দ্রনাথ, কেটে, হযরত মোহাম্মদ। এটা ছিল কাজী আব্দুল ওদুদের পরশ পাথর। মহৎ মানুষের সংস্পর্শে গেলে তুমি নিজে মহৎ হবে। আবুল কাশেম ফজলুল হক আমাদের এটা শিখাচ্ছেন এবং উনি নিজেও ছিলেন মহৎ। এবং যারা যারা আবুল কাশেম ফজলুল হকের কাছে গেছে, আমি এখানে দেখতে পাচ্ছি সবাই অনেক বড় হয়ে গেছে। এটাই ছিলেন আবুল কাশেম ফজলুল হক। ধন্যবাদ। শুধুবিন্দু, এখন প্রাবন্ধিক গবেষক, বাংলা একাডেমির ফেলো অধ্যাপক সৈয়দ আজিজুল হককে আলোচনা করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
আমার শিক্ষক, মান্যবর আজকে সভাপতি এবং আলোচকবৃন্দ এবং সুধীবৃন্দ, আবুল কাশেম ফজল স্যার আমার সরাসরি শিক্ষক। ক্লাসরুমে আমরা তাকে পেয়েছি 70-এর দশকে, এবং আমরা খুবই ভাগ্যবান যে তার বিষয় ছিল বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আমাদের পড়াতেন 1801 থেকে 1947 এই পর্বটি, এবং আফজালুল বাসার যেটি বলে গেলেন যে 19 শতক তার একেবারে হাতের মুঠোয় ছিল, মানে নখদর্পণে। আমরা ক্লাসে তার পরিচয় পেতাম, এবং আমাদের তিনি যে বছর পড়াতেন ঠিক সেই বছরই বোধহয় ওই বইটি বেরিয়েছিল, 19 শতকের মধ্যশ্রেণী এবং বাংলাদেশ বাংলা সাহিত্য। এর আগে দুটো বই বেরিয়েছে বলছেন উনি, 72-এ মুক্তি সংগ্রাম এবং 73-এ কালো যাত্রার জন্য। সম্ভবত এই 19 শতকের মধ্যশ্রেণী এটি তৃতীয় বই, আমি ভুল না করি। এখানে যে বিষয়টা মানে স্যারের আলোচনার মধ্যে দিয়ে, এবং আমরা তখন তরুণ, স্যারের বয়সও তখন খুব বেশি নয়, 78-79 সালে স্যার 72 সালে বাংলা বিভাগে যোগদান করেছেন, 78-79 সালে আমরা তাকে পেয়েছি। তো সেই সময় দেখতাম যে এই যে 19 শতকের ব্যাপারটি তিনি মুখস্থের মতো বলে যেতেন, যেটা আমরা পরবর্তীকালেও দেখেছি আর কি। 19 শতককে তিনি বিপুলভাবে আত্মস্থ করেছিলেন। তার কারণ হলো রেনেসাঁস। আমরা যেমন বাংলার রেনেসাঁস হিসাবে দেখি 19 শতককে, সেটি তার দৃষ্টিকোণ থেকে আমরা প্রথম জানতে পারি। এবং তিনি এই 19 শতকীয় রেনেসাঁসের আলোচনা করতে গিয়ে 19 শতকের যেসব শ্রেষ্ঠ মানব তৈরি হয়েছে বাংলা ভূমিতে, মানে অখণ্ড বাংলায় শ্রেষ্ঠ মানবদের যে আমরা পাই, ইয়ং বেঙ্গলীয় সমাজ থেকে শুরু করে পরবর্তীকালে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এই দিকটি তার নখদর্পণে ছিল। এবং বঙ্কিমের সমালোচনা স্যার ঠিক সহ্য করতে পারতেন না। আমি অনেক দুই একটা মিটিংয়ে বঙ্কিম সম্পর্কে যখন বলতাম, এবং বঙ্কিমের বিষয়ে স্যার বঙ্কিমের অনুশীলন তত্ত্ব নিয়ে স্যারের যে উচ্চ ধারণা ছিল আর কি, সেই জায়গাটায় বঙ্কিম যে পরবর্তীকালে সাম্যবাদী বঙ্কিম, যে পরবর্তীকালে হিন্দুবাদী বঙ্কিম হয়ে গেলেন, এটা স্যার ঠিক মেনে নিতে পারতেন না। তো সেটা সে কারণে আহমদ সবার সঙ্গে তার একটা দ্বন্দ্ব ছিল। এই কথা আমি আরো একটা সবাই বলেছিলাম। তো এখন যেটা স্যার সম্পর্কে বলা, যে স্যারের যে চিন্তা জগৎ, তার যে ভাবনার জগৎ, তার যে বুদ্ধিজীবিতা, এর মূলে কিন্তু ওই রেনেসাঁস। সেটা রেনেসাঁসের যে দুটো ভাগ, যদি আমরা রেনেসাঁসের দুটো ভাগ না, আমি ভুল বলছি, আধুনিকতার যে দুটো ভাগ, আমাদের 19 শতকীয় আধুনিকতার মধ্যে দুটো প্রবণতা আমরা লক্ষ্য করি। একটা প্রবণতা হলো যে উপনিবেশবাদ, ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা এখানে আসার ফলে একটা আধুনিকতা হয়েছে। আবার রেনেসাঁসের মধ্যে দিয়ে যে আধুনিকতা এসছে, এর মধ্যে যে একটা পার্থক্য আছে। মানে সেই পার্থক্যটা যে মধুসূদন যে ইংরেজিতে সাহিত্য রচনা করে বিখ্যাত হতে চান, এটা হলো ঔপনিবেশিক আধুনিকতা। বিলেত যেতে চান, এটা হলো ঔপনিবেশিক আধুনিকতা। কিন্তু তিনি যখন তার মেঘনাদবধ কাব্যে রামায়ণকে উল্টে দেন, রামকে নায়ক না করে রাবণকে নায়ক করে ফেলেন, এইটা হলো রেনেসাঁসের আধুনিকতা। আমরা এই দুই আধুনিকতার মধ্যে এই যে মধ্যশ্রেণী সৃষ্টি হয়েছে, উপনিবেশবাদ
পুনর্বাদীরা যে মধ্য শ্রেণীকে সৃষ্টি করেছে, সেই মধ্য শ্রেণীর মধ্য দিয়ে আধুনিকতা আসছে, কিন্তু আবুল কাসেম ফজলুল হকের মূল লক্ষ্য ছিল ইউরোপের রেনেসাঁস, যে রেনেসাঁসের মধ্য দিয়ে 19 শতকেও বাংলা রেনেসাঁসটা হয়েছে। এবং যে কারণে আমরা, তিনি যখন 20 শতকের আলোচনায় আসতেন, তখন 20 শতকে আমরা মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে তার যে উচ্চ ধারণা, শিক্ষাগোষ্ঠী সম্পর্কে তার যে উচ্চ ধারণা, কাজী আব্দুল ওদুদ বা আবুল হোসেন সম্পর্কে তার যে উচ্চ ধারণা, সেগুলোর পরিচয় আমরা পাই। মানে তিনি 19 শতকীয় রেনেসাঁর জায়গায় মুসলিমরা নাই, সেখানে একটি সম্প্রদায়ের মধ্যেই মূলত নবজাগরণের স্পর্শ ঘটেছিল। কিন্তু 20 শতকেই আধুনিকতার ক্ষেত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মুসলিম সাহিত্য সমাজের মধ্য দিয়ে যে আধুনিকতা এসছে, যে রেনেসাঁসের যে বাণী এসছে, সেটাকে তিনি সেই উচ্চ মূল্য দিয়েই বিচার করতেন। এবং যে কারণে তিনি পরবর্তীকালে ভাষা আন্দোলন নিয়ে তার লেখা আছে, এবং 21-এ নিয়ে লেখা আছে। এই 21-এ সংস্কৃতি, ভাষা আন্দোলন, এগুলো সম্পর্কে আমরা তাকে পাই। দ্বিতীয় যে কথাটি আমি বলবো সেটা হলো আবুল কাসেম ফজলুল হক আসলে 60-এর দশকের সৃষ্টি। 60-এর দশক আমাদের বাংলাদেশে 47-উত্তর কালে যে পাকিস্তান পর্ব 71 পর্যন্ত, তার মধ্যে সবচেয়ে উন্নত সময় আমাদের 60-এর দশক, এই পাকিস্তান বিরোধী আন্দোলনের ক্ষেত্রে। এবং এই সময়ে যে আন্দোলনের রাজনৈতিক একটা দিক আছে আর বুদ্ধিজীবীদের একটা দিক আছে, এই দুটো দিকেই আবুল কাসেম ফজলুল হক ছিলেন। রাজনীতির দিকেও ছিলেন। তার রাজনীতি আমরা এখানে আলোচনায় আপনারা সব শুনেছেন যে আবুল কাসেম ফজলুল হকের সাহিত্যের অধ্যাপক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু অনেক বেশি রাজনীতি প্রবণ ছিলেন। তার রাজনৈতিক চিন্তা ভাবনার দ্বারা সবচেয়ে বেশি আলোড়িত ছিলেন, নিবিষ্ট ছিলেন। সাহিত্য যতটা না তিনি সাহিত্য মানা বা সাহিত্য আলোচনা বিশ্লেষণ, সেগুলোর চেয়ে সমাজ, দেশ, বিশ্ব, তার রাজনীতি, এই সব বিষয়ে তার ভাবনার জগৎকে বেশি আলোড়িত করত এবং এর দ্বারা তিনি বেশি অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন। এখন এইটি 60-এর দশকে তার যে রাজনৈতিক চিন্তা, যেখান থেকে উৎপত্তি, তিনি যেখান থেকে তৈরি হয়েছেন, এবং যে কথাটি আলোচকরা বলে গেলেন আর কি, যে তিনি যতটা বয়সে তরুণ ছিলেন তার চেয়ে বেশি প্রাপ্য হয়েছিলেন, সেটার মূল কিন্তু 60-এর দশক। এবং তার যে রাজনৈতিক ভাবনার যে বিবর্তন হয়েছে, এটা কিন্তু একটা না যে 60-এর দশকে তিনি যে রাজনীতি করতেন ওই রাজনীতির মধ্যে তিনি ছিলেন, ব্যাপারটা সেরকম নয়। আবার অনেকটা সেরকমও যে ওই কাল তাকে যা শিখিয়েছে সেটার অনেক কিছুই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ধারণ করেছেন। যেমন তিনি করতেন ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ, এই দুটো দলই ছিল 60-এর দশকে মেইনলি। আর সরকারি দল যে ছিল তারা মারামারি করতো, সে আলাদা দল, মোনাঙ্কার গুন্ডা পার্টি। এখন এই ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়নের মধ্যে সবচেয়ে ভালো ছাত্ররা করতো ছাত্র ইউনিয়ন। ডাকসুতে, হলগুলোতে ছাত্র ইউনিয়নের জয় জয়কার, সেই 52 সালের 50-এর দশক থেকে 60-এর দশক সবসময়। এই ছাত্র ইউনিয়নের তিনি একজন অন্যতম কর্মী নেতা ছিলেন। এবং ছাত্র ইউনিয়ন যখন মস্কোপন্থী মিটিংপন্থীতে ভাগ হয়, আমি আর একটা মিটিংও বলছিলাম আর কি, সেই মিটিংয়ে সেই ভাগের মতিয়াপন্থী ছাত্র ইউনিয়ন এবং রাশিদ খানপন্থী, মেননপন্থী ছাত্র ইউনিয়ন, দুই পন্থী ছাত্র ইউনিয়নের তিনি সাহিত্য সম্পাদক ছিলেন। এর দ্বারা যে বিষয়টা তার চরিত্রের উন্মোচিত হয়, সেই চরিত্রটা হলো যে তিনি সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। তিনি নির্বিরোধ একজন ব্যক্তি ছিলেন। এই নির্বিরোধ ব্যাপারটি তার চরিত্রের একেবারে মূল বীজ বলা যায়। তিনি সবসময় রাজনীতির মধ্যেই ছিলেন, কিন্তু তার ভেতরকার যে গণতান্ত্রিক চেতনা বা পরমত সহিষ্ণুতা, অন্যের কথা শোনার চেয়ে তার ধৈর্য, সংযম, অন্যের চিন্তাকে নিজে শুনে
তার সঙ্গে বিরোধে না জড়িয়ে এই যে এক ধরনের ব্যক্তিত্ব তিনি নিজে তৈরি করেছিলেন, সবকিছুর মধ্যে একটা স্বতন্ত্র রাজনৈতিক বোধ লালন করেও কোনো বিশেষ রাজনৈতিক দলের অংশ না হয়েও যে এবং অন্যের চিন্তাকে শোনার মতো ধৈর্য লালন করে তিনি যেভাবে নিজেকে তৈরি করেছিলেন, এটি বাংলাদেশের ক্ষেত্রে একটি অনন্য ঘটনা এবং এটি তিনি করেছিলেন। আমি পরবর্তীকালে দেখেছি তিনি মানে যদিও দুই দলই ছিলেন, মস্কো মানে দুইপন্থী, কিন্তু পরবর্তীতে পিডিংপন্থীদের সঙ্গে ছিলেন। এবং আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র, তখন আমি দেখেছি স্যার তখন জাসদের প্রবল প্রতিপত্তি মুক্তিযুদ্ধের পরে, এবং জাসদের রাজনৈতিক প্রশিক্ষণ, জাসদের কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ তিনি দিতেন, সেটা আমার দেখা আছে। কিন্তু তার মানে তিনি যে জাসদ করতেন সেটা নয়। তার কাছে মনে হয়েছিল যে এইরকম কর্মী বাহিনী, দেশকে ভালোবাসে এরকম লোকদেরকে তৈরি করা দরকার। সেই অর্থে তিনি সেই ধরনের প্রশিক্ষণে তিনি বক্তৃতা দিতেন। তো একটা বিষয় মানে বলে আমি শেষ করব, সেটা হলো যে এর আগের ওই সবাইকে বলছিলাম, আমি দেখলাম যে প্রথম আলো সেটা হেডিংও করেছিল যে বাংলাদেশপন্থী বুদ্ধিজীবী। বাংলাদেশটা তার চিন্তার মধ্যে ছিল সবসময়, মানে একান্তভাবে বাংলাদেশ। এটাকে একটু আমি আর একটু ব্যাখ্যা করে বলি একটা জিনিস, সেটা হলো যে 60-এর দশকে যে বাঙালি জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ ঘটে, মানে 62-র আন্দোলন, 66-র 6 দফা, 68-র আগরতলা ষড়যন্ত্র, আগরতলা মামলা বিরোধী যে আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বাঙালি জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ, এই চেতনার সঙ্গে তিনি ছিলেন। কিন্তু এই কথা আবার মনে রাখতে হবে, আমরা অনেক সময় ভুলে যাই, আমরা কিন্তু বাঙালিত্ব বলতে বা বাঙালি জাতীয়তাবাদী চেতনা বলতে আমরা একটা জায়গায় মনে হয় যে আটকে থাকি, তা কিন্তু নয়। এই জাতীয়তাবাদী চেতনারও কিন্তু একটা বিবর্তন হয়। যেমন 47-এর পূর্বে 40 থেকে 47 পর্যন্ত যে আন্দোলন হয়েছিল এই বাংলায়, যার ফলে আমরা একটা পূর্ব বাংলা পেলাম, সেইটার যে জাতীয়তাবাদী চেতনা, সেই চেতনার থেকে বিবর্তিত হয়ে 60-এর দশকে এসে যে বাঙালি জাতীয়তাবাদী চেতনা হয়েছে, তাহলে ওই সময়ে 40-এর দশকের যে জাতীয়তাবাদী চেতনা, সেইখানে কিন্তু এক জাতীয়তার বিরুদ্ধে বা মানে সর্বভারতীয় রাষ্ট্র আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে তখন সে এই দেশেরই মানুষ একটা নতুন জাতীয়তাবাদী চেতনা তাদের ভিতরে জন্মলাভ করছে, যে সর্বভারতীয় ভারতীয় রাষ্ট্র আদর্শ বিরুদ্ধে দাঁড়িয়ে সে আলাদা রাষ্ট্র চাচ্ছে। আবার 60-এর দশকে এসে সে যখন বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে, তখন সে মানে পাকিস্তানি রাষ্ট্র আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে সে আর একটা নতুন রাষ্ট্র চাচ্ছে। তখন তার জাতীয়তাবাদী চেতনা পাল্টে গেছে। আবার মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে আমরা যদি পরবর্তীকালের জাতীয়তাবাদী চেতনার দিকে দেখি, তাহলে এই বাঙালি জাতীয়তাবাদী চেতনার মধ্যেও যে আবার পরিবর্তন ঘটেছে। মানে সেই চেতনা হলো যে পশ্চিমবঙ্গের যে বাঙালিত্ব আর বাংলাদেশের যে বাঙালিত্ব, এই দুই বাঙালিত্ব যে এক নয়, এই বিষয়টাও কিন্তু এই জাতীয়তাবাদী চেতনার মধ্যেই অনুপ্রবেশ করে গেছে। তো আবুল কাসেম ফজলুল হক এই বিষয়টা সম্পর্কে সচেতন ছিলেন, এবং যার ফলে আমি ওই কথাটা বলছিলাম বা এখনো বলি যে তার ভিতরে বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের চিন্তা, ভাবুকত্বের বা দার্শনিকতার যে প্রয়াস আমরা দেখি, মানুষের মধ্যে মানে চিন্তা জাগ্রত করার যে প্রয়াস দেখি, সেটা সম্পূর্ণভাবে এই দেশ নির্ভর এবং দেশের কল্যাণ কিভাবে হবে, সেখানে কারা আমাদের শত্রু, মার্কিন সাম্রাজ্যবাদ কতখানি শত্রু, এই বিষয়গুলো তাকে আলোচিত করত
এবং তিনি সেটা সবার মধ্যে মানে পৌঁছে দেওয়ার ব্যাপারটা অনেক সময় তিনি আলোচনাটা শেয়ার করার মতো জোর করে অনুপ্রবেশ করা হয়, তিনি এটা করতেন এবং তার মধ্যে দিয়ে তিনি একটা স্বতন্ত্র চিন্তার একজন মানুষ হিসাবে আমাদের সামনে, স্বতন্ত্র একজন বুদ্ধিজীবী হিসাবে বাংলা বিভাগে আমরা বাংলা সাহিত্যের শিক্ষকদের পেয়েছি, কিন্তু আবুল কাশেম ফজলুল সবার থেকে স্বতন্ত্র ওই জায়গাটিতে, যে সমগ্র দেশটা তার মাথার মধ্যে ছিল। সবাই ধন্যবাদ। সুধীন্দ্র, এবার প্রাবন্ধিক গবেষক বাংলা একাডেমির ফেলো অধ্যাপক মোর্শেদ শফিউল হাসানকে আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই সমান অনুষ্ঠানের সভাপতি আমার সরাসরি শিক্ষক অধ্যাপক মকসুদ মুসা, মঞ্চে প্রবিষ্ট দীর্ঘজন, সামনে প্রবিষ্ট সুধীমণ্ডলী, আবুল কালাম ফজলুল স্যারের সঙ্গে আমার সর্বশেষ দেখা গত মাসের 30 তারিখে আহমদ মুস্তাফার জন্মদিন উপলক্ষে আসিম মজুমদার হলের অনুষ্ঠানে। সে অনুষ্ঠানে উনি সভা শুরুর আগে পৌঁছে গেছেন, আমিও পৌঁছে গেছিলাম একটু পর পর। আমি ওনার পাশে গিয়ে বসলাম, জিজ্ঞেস করলাম যে স্যার আপনার শরীর কেমন, এটা আমি সাধারণত জিজ্ঞেস করে থাকি। উনি বললেন ভালো, এইটুকুই শুধু বললেন, আর কিছু বললেন। আমাকে যেমন জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো, আমি সাত কামন করে আমার অসুখের বিবরণ দেওয়া শুরু করলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি আলোচনাটিকে যা তিনি সবসময় করতেন, তিনি ওই যে সামাজিক সাংস্কৃতিক কী কাজ করছি এবং মুসলিম সাহিত্য সমাজ নিয়ে আমরা একটা কাজ করছি, বড় একটা কাজ, সেটির অগ্রগতি নিয়ে তিনি আমাকে জিজ্ঞেস করলেন। সুকান্তকে নিয়ে একটি কাজ, সেখানে সেই সংকলন, সেখানে তার একটি প্রবন্ধ কোন বই থেকে নিতে হবে, সংগ্রহ করতে হবে, সে তিনি বলে দিলেন। তো আমরা আমার মেজাজ বা আমার মন বা আমাদের সাধারণভাবে যা হয় কি এই কাজে আলোচনাতে বেশিক্ষণ আমরা নিতে পারি না সাধারণত। আমি ওখান থেকে তার কাছ থেকে উঠে গিয়ে আমি আরেক জায়গায় বসলাম। তো এটা হয়তো আমি জানলে হয়তো সেটা করতাম না, পরে আমার আফসোস হয়েছে স্যার দিন আমার সাথে কথা বলছিলেন, আমি অনেক অতটা সময় দিই। তো স্যারের ব্যাপারে যেটা হলো, স্যার আমাদের অনেকের যে হয়তো এখানে যারা আছেন অনেকের যে সৌভাগ্যটা হয়নি, সেটি হলো আমি কিন্তু তার লেখা প্রথম পড়েছি সম্ভবত আমার স্কুল বা কলেজ জীবনের প্রথম বর্ষের দিকে, এবং সেটি আপনারা অনেকেই সেই পত্রিকাটি দেখেননি, না হয়তো শুনবেন, টাপুরটিপুর পত্রিকা। উনি, আমি মনে করতে পারছি না এখন, খুঁজলে হয়তো পাওয়া যাবে, সেটা হয় তিনি ফরাসি বিপ্লব কিংবা 69 আন্দোলন নিয়ে একটা লেখা লিখেছেন। উনি শিশুদের জন্য লিখেছেন বলে আমার জানা নেই, কিন্তু টাপুরটিপুর একটা লেখা লিখেছিলেন। তো আমি একটু কনফিউজ হয়েছিলাম যে আবুল কাশেম ফজলুল হক নামের বানান কি তখন যে একটু নামের বানানের তফাৎ আসলে বুঝতে পারিনি। তারা মনে হয়েছিল ওই বয়সে যেটা মনে হয়েছিল উনি কি হয়তো মারা গেছেন, তিনি আমার শেরে বাংলা বলি এর গান লেখাটা আর ফরাসি বিপ্লব নিয়ে সম্ভবত লিখেন। তাই কি হলো তার প্রথম লেখা যেটা আমি পড়ি, আমি স্পষ্ট মনে করতে পারি। প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার প্রথম যে ব্যাচ বাংলা বিভাগে, সেই ব্যাচের আমি ছাত্র। এখানে আমার একজন সহপাঠী উপস্থিত আছেন অধ্যাপক মজলিসুদ্দিনের সাথে, আমি একই ব্যাচের ছাত্র। তো প্রথম ব্যাচে উনি আমাদের কোনো ক্লাসে পাননি বা আমরা তার কোনো ক্লাস পাইনি। পরে যখন তিনি ক্লাস নিতে শুরু করেন তখন আমি আমার মতো কেউ আমরা আবার ক্লাস পালানোর ছাত্র হিসাবে মোটামুটি পরিচিতি পেয়ে গেছি। আমি ওনার ক্লাস পাইনি, উনি যখন ক্লাস নিচ্ছেন তখন আমি ওনার ক্লাসে নাই। তাহলে আমি সবসময় বলি যে উনি আমার শিক্ষক। উনি আমাকে শিখিয়েছেন কোথায়? ফুটপাতে, আজিজ সুপার মার্কেটে দেখা হয়েছে, দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছেন, ওনার বাসায় আমি গিয়েছি, কথা বলেছেন। তো আমরা গ্রিক দার্শনিকদের কথা শুনেছি, তারা হাটে বাজারে জ্ঞান দান করতেন। তো স্যার আমার ক্লাসরুমের শিক্ষক অতটা না যতটা তিনি আমার ওই ফুটপাতে, আজিজ সুপার মার্কেটে কিংবা অন্য কোথাও দেখা চলতি পথে যে দেখা হয়েছে তখন যে ক্লাস নিয়েছেন, কথা বলেছেন, সেই অফিস। আপনারা কেউ জানেন যে আমি ওনার আন্ডারে পিএইচডি করেছি, উনি আমার তত্ত্বাবধায়ক ছিলেন, গবেষণা তত্ত্বাবধায়ক। আমি বললে অনেকে বিস্মিত হয়, সেটা হলো যে আমি এই পুরো গবেষণা পর্যায়ে আমি গ্যাপ দিয়ে দীর্ঘদিন ধরে করেছি। আমি তার সাথে বোধহয় 10 দিন মাত্র দেখা করেছি। এটা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা একটু আছে বলে জানি না।
এবং এই 10 দিনের মধ্যে আমি নিশ্চিত করে বলছি একদিনও তিনি আমার গবেষণার বিষয় নিয়ে কোনো কথা বলেননি। উনি নিজে পিএইচডি করেননি, আর ডিগ্রির ব্যাপারে করতে আগ্রহ ছিল বলে মনে হয় না। উনি জিজ্ঞেস করতেন আমার লেখার কথা, মানে আমি যে বইটি লিখবো সেই লেখাটি কথা, এটাই তিনি জিজ্ঞেস করতেন। এবং উনি তারপরে ঢুকার সাথে সাথেই তোমরা কি ভাবছো, দেশের কি অবস্থা, এটা আপনারা জানেন, যারা আমার সাথে পরিচিত সবাই জানেন। কিছু করা যায় কিনা, এই সময় আমাদের দায়িত্ব কি, আমাদের বুদ্ধিজীবীদের দায়িত্ব কি হওয়া উচিত। যিনি বুদ্ধিজীবীরা আমরা যেমন গাড়ি অর্থে ব্যবহার করি সে অর্থে বলতেন না, তিনি নেতিবাচক অর্থে বলতেন। এবং আমি আমার তখন বয়স যা বা আমার তো তাদের বুদ্ধিজীবী নিজেকে ভাবতেও একটু অবস্থিত বোধ করতেন, কিন্তু উনি এভাবেই বলতেন। উনি আমি বললাম যে উনি নিজে পিএইচডি করেননি, আগ্রহ হয়তো ছিল না, কিন্তু ওনার তত্ত্বাবধানে বাংলাদেশের সমাজ সংস্কৃতির পক্ষে খুব গুরুত্বপূর্ণ যে কয়েকটি গবেষণা হয়েছে। ডক্টর ইসরাইল খান এখানে উপস্থিত আছেন, ডক্টর ইজাউল সিদ্দিকী উনি নাই আজকে, তাদের গবেষণার কথা এখন বলতে পারি। এবং ওনার প্রবণতা ছিল ওই ধরনের গবেষণা, যেমন উনি সেভাবে করেছেন। উনি আমাকে গবেষণা করে সেভাবে কোনো নির্দেশনা সেভাবে দেননি সত্যি, কিন্তু আমার গবেষণার যে সিনোপসিস লেখা থেকে শুরু করে একাডেমিক কাউন্সিল উপস্থাপনা, এমনকি আমি তো অন্য জায়গায় লিখেছি, এমনকি সেই দিন তখন আমি মফস্বলে চাকরি করি, আমার যে মৌখিক পরীক্ষা সেই খবরটিও কিন্তু তিনি টেলিফোন করে আমার স্ত্রীকে তিনি দিয়েছেন যে অমুক তারিখে যেন সে ঢাকায় থাকে। তার এটা হলো তার মহত্বের দিক, আমি এটা মনে করবো সবসময়। এবার আমি যেটা আসি সেটা হলো প্রথম বর্ষে যখন ওনাকে আমি দেখিও নি, তখন সেই সময় কালের যাত্রার ধ্বনি বইটি পড়ে আমি তার একটি আলোচনা লিখেছিলাম। আমার একটা পত্রিকা বের করতাম যুবরাজ নামে, সেই পত্রিকায় সে আলোচনাটি ছাপা হয়েছিল। সেখানে আমি প্রায় 95 ভাগ তার প্রশংসাই করেছিলাম, 5 ভাগ তার সমালোচনা করেছিলাম, এবং সেটা যে খুব ন্যায্যভাবে করেছিলাম এটা আমি এখন মনে করি না। ওই বয়সে একটা মানে কি বলা যেতে পারে একজন অধ্যক্ষ নিয়ে আমি তার সমালোচনা করেছিলাম এবং তীব্র ভাষায় করেছিলাম। এবং তারপর শুনলাম যে উনি আমার লেখাটি পড়েছেন এবং উনি আমাকে খুঁজছেন। আমার বন্ধু বান্ধবরা যার সঙ্গে তার যোগাযোগ ছিল, যদি ক্লাস করতেন না, ক্লাস আমাদের ছিল না, তাই মাধ্যমে উনি আমাকে খবর দিয়েছেন কয়েকবার। আমি ভয়ে তার সাথে দেখা করিনি, আমার ধারণা ছিল যে ওই 5 ভাগ নিয়ে আমার সমস্যা হতে পারে। কিন্তু পরে যখন ওনার সঙ্গে আমার দেখা হলো তখন উনি আমার ওই বন্ধুটি প্রশংসা করলেন, আলোচনাটি প্রশংসা করলেন। এটা হলো আমার কাহিনী। এবং এই কালের যাত্রার ধ্বনিতে তিনি অনেকগুলো কথা বলেছেন। আমি মনে করি ব্যক্তিগতভাবে যারা তার লেখার সঙ্গে পরিচিত, যে আবুল কালাম সিদ্দিকী কালের যাত্রাতে যে কথাগুলো বলেছেন তার মৌলিক প্রবন্ধ সংকলন, প্রথম প্রবন্ধ সংকলন। এখানে তিনি যে কথাগুলো বলেছেন পরবর্তী পুরো জীবনে তিনি সেই কথাগুলোই কিন্তু সম্প্রসারিত করেছেন। সেটা হলো যুগ বাস্তবতার নিরিখে, বিশ্ব বাস্তবতার নিরিখে তার চিন্তার মধ্যে বিবর্তন ঘটেছে, পরিবর্তন হতে ঘটেছে, কিন্তু সেই কথাগুলি বলেছেন। কালের যাত্রার জন্য তিনি একটা কথা বলেছিলেন, সেই কথাগুলো এরকম যে আমাদের সমাজে এখন একজন রবীন্দ্রনাথের চেয়ে রামমোহন বা বিদ্যাসাগরের প্রয়োজন বেশি। এই যে আমরা অনেক সময় বলছি তিনি বাংলার শিক্ষক ছিলেন, বাংলার ছাত্র ছিলেন, আমাদের বাংলা ক্লাস করেছেন, কিন্তু তিনি 19 শতক নিয়ে কথা বলতেন ঘুরে ফিরে, তিনি সমাজ নিয়ে কথা বলতেন। এটা কারণটা হলো ওই তিনি রবীন্দ্রনাথ বিরোধী বলে রবীন্দ্রনাথের প্রয়োজন নিয়ে বলেননি। তিনি বলেছেন যে রবীন্দ্রনাথের চেয়ে বেশি প্রয়োজন হলো রামমোহন বিদ্যাসাগর, কারণ সমাজ পরিবর্তন, সমাজের সংস্কার এই ব্যাপারটি ঘুরতে দেওয়াটা ছিল তার মূল জায়গাটা। তিনি এই কথাগুলো কিন্তু সারা জীবন ধরেই বলেছেন। তো এই যে তিনি ওই কালের যাত্রা থেকে ওই কথাগুলো তার আছে, তিনি বিশ্বাস করতেন এবং তিনি সেই জীবন পর্যন্ত সেই কথাই বলে গেছেন যে আমি যে সভায় তার সাথে একই সঙ্গে বক্তৃতা করলাম সেখানেও সভাটি সেখানেও বলার চেষ্টা করেছেন তিনি কথাগুলো। তিনি মনে করতেন যে কোনো পরিবর্তন টেকসই হবে না, কোনো পরিবর্তন জনগণের জন্য কল্যাণকর হবে না যদি না সেই পরিবর্তন বা বিপ্লব যাই বলি সেটাকে তার আগে বা পরে একটা সাংস্কৃতিক বিপ্লব হয়। এবং সেই সাংস্কৃতিক বিপ্লবটাকে তিনি দায়িত্ব মনে করতেন এবং মনে করতেন যে এই বিপ্লবটা সংগঠনের দায়িত্বটা হলো বুদ্ধিজীবীদের। তিনি ওই দায়িত্বটাই নিয়েছিলেন। তিনি অন্য বিপ্লব করার দায়িত্ব হয়তো 60 দশকে যখন তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন, তিনি ছাত্র ইউনিয়ন করতেন, সংগঠন করতেন, তিনি বিকিংপন্থী ছাত্র ইউনিয়ন বিরক্ত হওয়ার পর তিনি খুব সম্ভব সহসভাপতি হয়েছিলেন আমার যতদূর মনে পড়ে। এবং সিরাজ সিকদার সরকার পার্টির সঙ্গেও তার যোগাযোগ ঘটেছিল, এটাও সত্য। কিন্তু এরপরে তিনি কিন্তু আর ওই ধরনের অ্যাক্টিভিস্ট কোনো ভূমিকা নিতে মেহনতি মানুষের রাত কায়েম করার কোনো দায়িত্ব তিনি পালন করেননি। তিনি ওই যে সাংস্কৃতিক বিপ্লবের যে অংশটুকু সেটুকু তার দায়িত্ব হিসাবে তিনি গ্রহণ করেছেন। আমি তো বারবার ঘুরে ফিরে নিয়ে এই কথাটাই বলেছেন। কদিন আগে একটা সভায় আমি
স্যারের এর মধ্যে তো মৃত্যুর পরে মানে আমি তো ওই 20 তারিখে ভাবিনি যে পরে 1 মাসের মধ্যে তার মৃত্যুর অন্তত সভায় শোক সভায় বক্তব্য রাখতে হবে। একটা সভায় গেছিলাম, সেই সভাতে ঘুরে ফিরে অনেকেই দেখলাম যে স্যার যে 60-এর দশকে মাওবাদী ছিলেন, মুসলিমের লেখা অনুবাদ করেছিলেন তার জ্ঞান তত্ত্ব নিয়ে, সেটা ঘুরে ফিরে বলছেন এবং সেটাই তারা বঞ্চন করছে। এখানে আসছেন আবু কালাম ফজলুল হক। বিষয়টা এরকম না, কিন্তু আবু কালাম ফজলুল হক রাসেল অনুবাদ করেছেন, মার্কসের জ্ঞান তত্ত্ব অনুবাদ করেছেন, তিনি টলস্টয় অনুবাদ করেছেন এবং তিনি পরে নিজেকে অহিংসবাদী হিসাবে প্রচার করেছেন। তার চিন্তা আমাদের বিবর্তন। এখানে আমাদের অন্য বুদ্ধিজীবী আমি যা মনে করি যে একজন তার একটা মতবদ্ধতা যদি থাকে, সে মতে যদি সারা জীবন স্থির করে তার ফিরে তার সততা। যে পৃথিবী বদলে গেছে কিন্তু আমি তো কথা বলেছি, আমি এমন বুদ্ধিজীবীকে বলতে শুনেছি যে এতদিন একটা কথা বলে এসেছি, আমি এখন অন্য কথা বললে কি সমাজতান্ত্রিক বিপর্যয়ের পরে আমাদের সাথে বিখ্যাত বুদ্ধিজীবী জিজ্ঞেস করেছিলেন একজন যে আপনি কি বলেন, এটা নিয়ে কি আপনি বলেন? আমি তো খুব বিভ্রান্ত বোধ করছি, আমি নাম বলতে চাই না, আমি বিভ্রান্ত বোধ করছি, কিন্তু আমি এতদিন একটা কথা বলে এসেছি, পাঠকরা আমার এই বক্তব্যের সঙ্গেই তো পরিচিত, আমি এখন অন্য কথা বিপরীত কথা বললে কি মানুষ নিতে পারবে? তা আমাদের অনেকের অবস্থাটা সেরকম যে 60-এর দশক খুব উজ্জ্বল দশক, সেই সময় আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমাদের জীবনে উজ্জ্বল সময় 60-এর দশক 70 দশকে কেটেছে। কাজে ওইখানে এখন আমি পৃথিবী বদলে গেছি, কিন্তু ওখানে আমাকে স্টিক করতে হবে। স্যার কিন্তু এটা মনে করতেন না, স্যারের চিন্তা আমাদের বিবর্তন আছে এবং সে দেখবেন যে তার চিন্তা বারবার, এটা মানে এই নয় তিনি তার অবস্থান থেকে নৈতিক অবস্থান থেকে যেই শ্রেয়নীতির কথা আপনিও ব্যাখ্যা করলেন, যে নৈতিকতার কথা বলেছেন, সে জায়গাতে তিনি সরেননি, কিন্তু তিনি মনে করেছেন যুগ বাস্তবতার সঙ্গে তার বিশ্ব বাস্তবতার সঙ্গে আমাদেরকে খাপ খাওয়াতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এই দায়িত্বটা তিনি কিন্তু পালন করেছেন এবং তার লেখার মধ্যে তিনি করেছেন। এটা হলে কি হয়, এটা হলে কি মানুষকে কিন্তু নিঃসঙ্গ হয়ে যেতে হয়। আগের বন্ধুরা বন্ধু থাকে না, নতুন বন্ধুরাও কিন্তু নিশ্চয়তা পায় না। এই যে আমরা বলছি বারবার, তিনি বারবার দল গঠন করার চেষ্টা করেছেন, সংগঠন করার চেষ্টা করেছেন, কিন্তু সফল হন। এটা ওনার কাজ ছিল না আসলে। কিন্তু তার একাকিত্ব, এবং আপনারা দেখবেন তার পরের দিকে যারা গত 20 বছরে তার লেখাগুলো পড়েছেন, সেখানে তার বারবার একাকিত্বের যন্ত্রণা তিনি খুব স্পষ্টভাবে প্রকাশ করেছেন যে তিনি একা এবং তার এই কথা কেউ গ্রহণ করবে না, তার সাথে সাথী কেউ হবে না, কিন্তু লিখেছেন। কিন্তু ঘটনাটা হলো এরকম যে আমরা ওই হাতি দেখা, যে অন্ধের হাতি দেখার মতো আমরা একটা বড় প্রতিভাকে, এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে সত্যি, এটা অন্যদের ক্ষেত্রে সত্যি, আবুল কালাম ফজলুল হকের সত্যি, আমরা তার অংশটাকে গ্রহণ করি, যেটুকু আমার সঙ্গে যায় সেটুকু আমরা তাকে নিয়ে নিতে চেষ্টা করি। এবং এই আবুল কালাম ফজলুলের ক্ষেত্রে তাই হচ্ছে। আমাদের যে দায়িত্ব সেটা হবে, হ্যাঁ তার লেখা আমাদের পুনরাবৃত্তি আছে। তিনি, আমি যেটা বললাম যে কালের যাত্রা ধরে যে মূল কথাগুলো তিনি লিখেছেন সেগুলো তিনি পরবর্তী জীবনে সম্প্রসারিত করেছেন। তো তারপরেও কিন্তু তার রচনার সঙ্গে আমাদের পরিচিত হবে। তিনি একজন লেখক, তিনি একজন বুদ্ধিজীবী, তিনি অ্যাক্টিভিস্ট না। হয়তো চেষ্টা করেছেন পার্টি করার, একটু আগে শুনলাম সোনা বাংলা পার্টি করার চেষ্টা করেছেন। এগুলো আমি মনে করি যেগুলো আমরাও করেছি কখনো কখনো, সেটা নিঃসঙ্গতা ভুলতাবার জন্য, মানুষকে কিছু লোকজন জড়ো করার জন্য। কিন্তু তা আমার মনে হয় যে যাদেরকে নিয়ে করার চেষ্টা করেছেন বা যাদের সাথে করতেন, আমরাও তো অনেক ক্ষেত্রে হয়েছে যে শাহবাগে দেখা হয়েছে, আজ মাঠে দেখা হচ্ছে, স্যারকে যখন দেখেছি, আমি যাচ্ছি আড্ডা দিতে, আড্ডার মোড়ে উনি তো আমাকে এখন ডেকে নিয়ে 19 শতক সম্পর্কে সেই নবজাগরণ থেকে বক্তব্য করবেন, আমি ব্যস্ততার ভাব থেকে চলে গেছি। যে এইটা তো ঘটে, এরকম ঘটতেই পারে। মানুষ যখন জীবিত থাকে তখন আমাদের এগুলো আফসোসও হয়, এখন হয়তো আফসোস হয় যে ওই দিন একটু সময় দিতে পারতাম, ওই দিনের কথাগুলো শুনতে পারতাম। তো স্যার কিন্তু তার দায়িত্ব হিসাবে তিনি এগুলো করতেন এবং দায়িত্ব হিসাবে তিনি কথাগুলো বলতেন, সকল স্থানে তিনি কথাগুলো বলতেন, সবাইকে বলার চেষ্টা করতেন। এবং 19 শতকের যে, আমি আমার বক্তব্য শেষ করছি, 19 শতকের যে নবজাগরণ, তার সমস্ত সীমাবদ্ধতা, শ্রেণীগত সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি ওই যে নবজাগরণের যারা অগ্রদূত ছিলেন তাদেরকে তিনি পূজনীয় মনে করতেন, তাদেরকে অনুসরণ করতেন। সেই রামমোহন বলেন, বিদ্যাসাগর বলেন, তারপর অক্ষয় দত্ত বলেন বা বিরোধী, সবাইকে নিয়ে করতেন। এবং এরপরে যেটা হতো, আমি সেদিন এক সভায় বলেছি যে রোকেয়া মুসলিম সাহিত্য সমাজ 100 বর্ষ চলছে এবার, তাদের ধারায় আবুল কাশেম ফজলুল হক হলেন সর্বশেষ। আবুল ফজল, কাজী আব্দুল ওদুদ, আব্দুল কাদি এদেরকে পেরিয়ে আবুল কাশেম ফজলুল হক ছিলেন সেই ধারায়, যে নবজাগরণ বা রেনেসাঁস সৃষ্টি করার সেই ধারায় সর্বশেষ ব্যক্তিটি ছিলেন আবুল কাশেম।
সেখানে আমাদেরকে তাকে শ্রদ্ধা করতে হবে, সেখানে তাকে পাঠ করতে হবে, এবং সেখানেই আমাদের মূল দায়িত্ব হলো সেটা। তাকে তো আমরা আর জীবিত করতে পারবো না, তার রচনাবলীর সঙ্গে আমাদের মানে পরিচিত হতে হবে। আমি আহ্বান জানাবো বাংলা একাডেমির মঞ্চ থেকে কথা বলতে গিয়ে মহাপরিচালক আছেন, তাকেও আহ্বান জানাবো, তার পরিবারকেও জড়িয়ে বলবো যে তার রচনাবলী যাতে আমাদের কাছে সহজলভ্য হয়, আমরা যাতে করতে পারি সেই ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। সুধীন্দ্র, এবার আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপ্রধান ভাষাবিজ্ঞানী গবেষক বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক মনসুর মোসাকে তাঁর বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সুধীন্দ্র, আজকের অনুষ্ঠানের সভাপ্রধান অধ্যাপক মনসুর মোসা। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আসলে আমার জন্য খুব কষ্টের দিন, যেহেতু আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি লিখতে শুরু করেছিলাম, কিন্তু লেখাটা শেষ করতে পারিনি। যা লিখেছি অল্পটুকু এটা পড়ে শোনাবো, তারপরে আপনার প্রশ্নের জবাবটা এখানে সম্পর্কে তার ছাত্র এবং তার মেয়ে তারা প্রচুর বিস্তৃতভাবে আলোচনা করেছেন। আজকে যে প্রধান অতিথি তিনিও বলেছেন, তারা সবাই আমাদের ছাত্র এবং বা ছাত্রস্থানীয়। তো আমি এইটুকু অল্পটুকু করে তারপরে আপনাদের সাথে কথা বলবো। পুরনো পত্রিকায় আবুল কাসেম ফজলুল হকের একটি লেখা পড়ছিলেন। পুরনো পত্রিকায়, পত্রিকাগুলি এখন ছেড়ে দিচ্ছি তো, লেখাটার নাম হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন পূর্বকাল ও উত্তরকাল। এটা হচ্ছে তার প্রবন্ধকাল। লেখাটি ছাপা হয়েছিল দৈনিক দিনকাল পত্রিকায় শহীদ দিবস সংখ্যায় 1992 সাল। সেই পত্রিকায় আমারও একটি লেখা ছাপা হয়েছে। সেই পত্রিকার আমার লেখাটি ছাপা হয়েছিল নাম ঔপনিবেশিক ভাষানীতি প্রসঙ্গে। সম্ভবত পুরনো পত্রিকাটি আমার সঙ্গে হয়েছিল, কারণ যেহেতু আমার একটা লেখা ছিল। তার লেখাটা বড়, বেশ বড়। দিনকালের কর্মী ধারাবাহিকতা রক্ষিত ছিল। তিনি ভাষা আন্দোলন ও রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্যে যে পার্থক্য আছে, ভাষা আন্দোলন কি আর রাষ্ট্রভাষা আন্দোলন কি, এটা অত্যন্ত পরিষ্কার করে সেই প্রবন্ধের মধ্যে তিনি বলেছেন। বোঝা যাচ্ছে যে সে সময়ে আমাদের চিন্তা, কারণ আমরা সহপাঠী ছিলেন, একসঙ্গে পড়াশোনা করছি, একসঙ্গে অনেক কথা আছে, সেটা পরে বলবো। বোঝা যাচ্ছে সে সময় আমাদের চিন্তা ভাষা আন্দোলন ও ঔপনিবেশিক ঐতিহ্যের দিকে নিবদ্ধ ছিল। এই ঔপনিবেশিক কথাগুলোর সঙ্গেই কিন্তু 19 শতকটা এসেছে। আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সহপাঠী ছিলেন। আমরা দুজনেই সলিমুল্লাহ হলে অবস্থান করছিলাম। আমি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে তার সাথে পরিচিত হই। তিনি রাজনীতিক তাত্ত্বিক দিক সম্বন্ধে আলোচনা করতেন, এবং ছাত্র ইউনিয়ন যোগাযোগ হয়ে যায়। মেনন গ্রুপ ও মজিয়া গ্রুপের বন্ধুত্বকে কথাগুলো বলা হয়েছে। তিনি মেনন গ্রুপের তাত্ত্বিক ছিলেন। অবশ্যই এখানে বলেছে তিনি দুটোই সম্পাদক ছিলেন, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা সবার জন্যই ছিল।
ক্যানন গ্রুপের তাত্ত্বিক ছিলেন। তিনি ছিলেন ইস্ট হাউসে, আমি ছিলাম ওয়েস্ট হাউসে। আছে ঠিক আছে, শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এখন? সলিমুল্লাহের জীবন শেষ হলো যখন আমরা গবেষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করব। সেই সময়ে গবেষণা কাজে যুক্ত হন ফরিদা প্রধান। ফরিদা বাংলা বিভাগের ছাত্রী ছিলেন, বাড়ি চিলাহাটি, রংপুর। এই সময়ে তাদের বিয়ের প্রস্তাব আসে এবং আমাকেই মধ্যস্থার দায়িত্ব গ্রহণ করতে হয়। উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। আমরা ঢাকা থেকে বরকে নিয়ে চিলাহাটি যাই এবং চিলাহাটি থেকে ট্রেন যুগে ফিরে আসি। 1971 সালে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই এবং মুক্তিযুদ্ধ শেষে 1972 সালে বিভাগে যোগদান করি। ইতিমধ্যে ফরিদা প্রধান রোকেয়া হলের হাউস টিউটর হয়ে হলের হাউস টিউটর কোয়ার্টারে অবস্থান করে। ফলে আবুল কাসেম ফজলুল হকের বাসায় যাতায়াত, দীর্ঘ সময় গল্প আড্ডা দেওয়ার একটি আমাদের জন্য খুব সহজ করে। এই সময় তিনি লোকায়ত পত্রিকার সম্পাদক, দেখেন নামটা কিন্তু লোকায়ত, এবং লোকায়ত নামটাও কিন্তু তার যে লোকজীবন এবং এটা একটা বড় রকমের একটা ব্যাপার আছে। লোকায়ত দর্শন তখন খুব প্রচলিত ছিল। এই পত্রিকায় শুধু আমাদের নয়, আমাদের জাপানি ছাত্রী হিরোকু কাসুইয়া অনুদিত অনেকগুলো জাপানি ছোট গল্প মুদ্রিত হয়েছে। ফজলুল হকের এ ধরনের কাজের মধ্যে তার সহকর্মী ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করার মানসিকতা সুস্পষ্ট। মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা বৃত্তান্ত সংগ্রহ, ইতিবৃত্ত রচনার জন্য বাংলা বিভাগ উৎসাহিত হয়। সম্ভবত মুক্তিযুদ্ধের পর যে কয়টি বই প্রথম প্রকাশিত হয়েছিল, আবুল কাসেম ফজলুল হকের বইটি অন্যতম। আবুল কাসেম ফজলুল হক একসময়ে মাও সেতুংয়ের মিলিটারি রাইটিংস নিয়ে কাজ করছিলেন। তিনি আমাকে দিয়েও দুই একটি লেখা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করিয়েছিলেন। তিনি নীরব কর্মী ছিলেন। তার সেসব লেখার কোনো কপি আছে কিনা আমি জানি না। 1966 সালে 8 জন চীনা ছাত্র বাংলা পড়তে এসেছিলেন ঢাকায়। তারা বাংলা একাডেমিতে পড়াশোনা করতেন, কিন্তু সকালের দিকে বাংলা পড়ানোর জন্য একজন সাহায্যকারী প্রয়োজন ছিল। আবুল কাসেম ফজলুল হক আমাকে নির্বাচন করেছিল ওদের সাহায্যকারী হিসেবে। তখন বিদেশি বাংলা পড়ানোর বই ছিল না। তখন ফয়েজ আহমদের পিকিং থেকে লিখছি বইটি পড়ানোর জন্য দেওয়া হয়। সে এক মজার অভিজ্ঞতা। শিক্ষক বাঙালি, পাঠ্য বই বাংলা, কথা হতো ইংরেজিতে, সঙ্গে থাকত বাংলা ইংরেজি অভিধান। এইভাবে আবুল কাসেম ফজলুল হকের সঙ্গে আমার জীবন জড়িয়ে যায়। আমি লেখা এই পর্যন্ত এসে আর শেষ করতে পারিনি, এটি শেষ করব। শুধু আপনাদের কাছে অনুরোধ, আজকে আপনারা এখানে যা যা বলেছেন, যারা আলোচনা করেছেন এবং যারা উপস্থিত আছেন, তারা যদি তাদের স্মৃতি, বিশেষ করে অনেক রকমের স্মৃতি আছে। আপনারা জানেন যে একটা স্মৃতি হচ্ছে ওয়ার্কিং মেমোরি, তারপরে হচ্ছে যে এপিসোডিক মেমোরি, তারপরে হচ্ছে যে প্রসিডিউরাল মেমোরি, এবং এই জিনিস এগুলি দেখে এখন আপনাদের স্মৃতিতে তার সম্পর্কে যা আছে হয়তো 1 বছর পরে 2 বছর পর আর থাকবে। সেজন্য আপনারা যদি আপনাদের স্মৃতিতে যা আছে সেইগুলি যদি একসঙ্গে করে দেন, তাহলে তার সম্পর্কে এই আজকের দিনে যারা এখানে উপস্থিত আছেন তারা কি ভাবছেন, তারা কি মূল্যায়ন করছেন, তার একটা পরিচয় পাওয়া যাবে। আমাদের অধিকাংশ কথাই কিন্তু বাতাসে উড়ে যায়, থাকে না। সেই জন্য আমি অনুরোধ করব আমরা একাডেমিকে, যদি উত্তরাধিকার পত্রিকার একটা সংখ্যা যেখানে তার সম্পর্কে যা আলোচনা হচ্ছে সেই সবগুলো যেন একসঙ্গে থাকে, তাহলে হবে কি একটা বড় রকমের তথ্য ভাণ্ডার
তৈরি হবে। তো আমি এই কথা বলছি এই কারণে যে আমাদের যে কথা আলোচনা হয়েছে, আমরা যদি বেশি দিন স্মৃতিতে অনেক দিনে রাখতে পারি না। তো সেই জন্য আমি খুব মানে তার মৃত্যুটা আমার জন্য খুব কষ্টদায়ী। কারণ হচ্ছে তিনি এত তাড়াতাড়ি মারা যাবে এটা আমি ভাবিনি। মানে যখন আমি শুনলাম যে তিনি মারা গেছেন, আমার বিশ্বাস হয়নি এবং এখনো বিশ্বাস হয় না যে তিনি মারা গেছেন। যাই হোক, তো বাস্তবতা এই যে তিনি নেই এখন, কিন্তু না থাকলেও তার চিন্তা চেতনা, তার বিশ্বাস, তার মানে জীবনবোধ সব কিছুর কথা এখানে বলা হয়েছে। তার বিশেষজ্ঞতা কোথায় সেটাও বলা হয়েছে। তার যে পুনরাবৃত্তি আছে সে কথাও বলা হয়েছে। পারিবারিক দিক থেকেও তিনি অত্যন্ত সফল আমি বলবো। শুধু একটাই কষ্ট তার জীবনে, যেটা তিনি অত্যন্ত কষ্ট করে সেটা ধারণ করেছিলেন, সেটা হচ্ছে তার ছেলের মৃত্যু। এই মৃত্যু তিনি অবশ্য সেটা বলেছেন যে আমি চাই না, আমি কোনো কিন্তু আমি এখনো বলতে পারছি না কেন চাইব না। যারা এই কাজটা করেছে সেই যে অপরাধী, সে অপরাধী কেন চিহ্নিত হবে না, কেন তাদেরকে তিনি ক্ষমা করলেন, সেটা আমার কাছে মনোভূত হয়নি। এখন আমি মনে করি যে হ্যাঁ, তিনি না চাইতে পারেন, তার যে উদারতা সেটা আছে। কিন্তু আমরা জানতে চাই দীপনের মতো ছেলে কেন জীবন দিতে হবে, কি অপরাধ ছিল। এই কথা আমি বলছি এই কারণে যে মানে তার বাবার যে নবজাগরণের চিন্তা, সেই জাগরণের চিন্তাটার ঐতিহ্য বহন করত দীপন, এবং সে কারণেই তার সমস্ত প্রকাশনার মধ্যেই কিন্তু সেটাই ছিল ব্যাপার। তো সেটা পছন্দ করে না। সুতরাং এই সমাজের ব্যাধি কোন জায়গায় সেটা যদি অনুসন্ধান করতে হয়, তাহলে এটারও অনুসন্ধান করা হবে। কারা তাকে ক্ষমা করলে হবে না, কারণ এগুলি শুধু দীপন না, আরও যারা এরকম মুক্ত চিন্তার মানুষ তাদেরকে এখানে প্রাণ দিতে হয়েছে। তো আমি আজকে মানে শোকের সময়, কষ্টের সময় আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ কথা হয়েছে। তো আমি আশা করবো আপনারা যদি এইটা কাজটা করেন, আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা বলেছেন বা যারা বলেননি, সবাই যদি জিনিসগুলো লিখে ফেলেন, তাহলে উত্তরাধিকারের একটা সংখ্যায় যদি একসঙ্গে করা হয় তাহলে একটা বড় রকমের সঞ্চয় আমাদের হয়। আমি এটা মহাপরিচালক মহোদয়কে অনুরোধ জানাবো, তিনি যদি এই কথাটা আমাকে বলেন। আমি আর কিছু বলবো না। এখানে একটা প্রশ্ন আসছে যে উনি কি মুসলমান হন। আমার মনে হয় যে ওনার কাছে কখনো ওনার মধ্যে আমি সাম্প্রদায়িকতা বলে কোনো জিনিস দেখিনি। তবে চিন্তা চেতনায় অবশ্যই তিনি মুসলিম নবজাগরণের কথা বলেছেন। মুসলিম নবজাগরণের কথা বলা আর সাম্প্রদায়িক হওয়ার ভিতরে, সেই জন্য আমি তার মধ্যে কিন্তু সাম্প্রদায়িক ভেদ বুদ্ধিকে একেবারেই দেখি, কখনোই না। তার ছাত্ররাও বলতে পারবে না যে তার মধ্যে কোনো রকমের সাম্প্রদায়িকতা ছিল। তো আপনি যে প্রশ্নটা করেছেন, আমি বলবো যে তিনি অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, মুক্ত চিন্তার মানুষ ছিলেন, এবং সেটাই তার জীবনের আদর্শ। এবং এই আদর্শ নিয়ে কিন্তু তিনি সারা জীবনযাপন করেছেন, এবং হয়তো আরো বহুদিন তার আদর্শ বাস্তবায়িত হবে কখন জানি না, কিন্তু সেই আদর্শতা না থাকলে মানুষ থাকে না। সেই জন্য মানুষকে মানুষ হতে হলে একটা আদর্শ বোধের উপর দাঁড়াতে হবে। যাই হোক, আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। অনেক রাত হয়ে গেছে, আশা করি আপনারা ক্ষমা করবেন আমি যদি কোনো ভুল বলে থাকি। ধন্যবাদ সবাই। অনুষ্ঠানের সভাপ্রধান এবং আলোচক বৃন্দকে একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সেই সঙ্গে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও অধ্যাপক আবুল কাশেম ফজলুল স্মৃতির প্রতি আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।